যেভাবে লেখা আছে আমি সেভাবেই শুরু করছি। ঘটনার শুরুতে কিছু কথা পরিষ্কার না করলেই নয়। আজ আপনারা যে ঘটনাটি শুনবেন সেই ঘটনায় দুইটি আমলের কথা বলা হয়েছে। এক, ওয়াজিফা। দুই, ইস্তেখারা। যারা জানেন না তাদের জন্য ওয়াজিফা ও ইস্তেখারা কি আমি বুঝিয়ে দিচ্ছি। ওয়াজিফা হল নির্দিষ্ট কোনো উদ্দেশ্য পূরণের জন্য আল্লাহর নাম বা কোরআনের নির্দিষ্ট আয়াতের তেলাওয়াত বা জিকির করা। এটি ইসলামিক প্রথায় বিশেষভাবে আল্লাহর সাহায্য পাওয়ার একটি পদ্ধতি হিসেবে পরিচিত। ওয়াজিফা মূলত এমন দোয়া যেগুলো ধারাবাহিকভাবে বা একটি নির্দিষ্ট সময় ধরে পড়া হয়। এটি সাধারণত ব্যক্তিগত সমস্যা সমাধান বা কোনো প্রয়োজন মেটানোর জন্য করা হয়। উদাহরণ, রিজিক বাড়ানোর জন্য সূরা ওয়াকিয়া পড়া, আল্লাহর ৯৯টি নামের কোনো নাম নির্দিষ্ট সংখ্যায় পড়া। ইস্তেখারা হল আল্লাহর কাছে সঠিক সিদ্ধান্তের জন্য সাহায্য প্রার্থনা করা। কোনো গুরুত্বপূর্ণ বিষয় যেমন বিয়ে, চাকরি বা বড় কোনো সিদ্ধান্ত নেয়ার আগে ইস্তেখারা করা হয়। এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ এবং সঠিক পথে পরিচালিত হওয়ার জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইস্তেখারার পদ্ধতি: 2 রাকাত নফল নামাজ পড়া, নামাজ শেষে নির্দিষ্ট দোয়া পড়া। ইস্তেখারা করার পর আল্লাহর কাছে হেদায়েত চেয়ে ধৈর্য ধারণ করতে হয় এবং নিজের অনুভূতি ও পরিস্থিতি বিচার করে সিদ্ধান্ত নিতে হয়। আসসালামু আলাইকুম রাসেল ভাই ও প্রিয় শ্রোতা বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই খুব ভালো আছেন ও সুস্থ আছেন। আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সবার পছন্দের শো ভূত.com এর মডারেটর এবং একনিষ্ঠ ভক্ত মোহাম্মদ সাবিত আলম, লিখছি ময়মনসিংহ বিভাগ থেকে। আজ আমি আপনাদের সাথে আবারও হাজির হয়েছি নতুন একটি ঘটনা নিয়ে, যা আমি সংগ্রহ করেছি একজন রিকশাওয়ালা হুজুরের কাছ থেকে। মানুষের জীবন আসলে খুবই অদ্ভুত। যার ঘটনা আজ আমি আপনাদের সামনে উপস্থাপন করছি, তিনি একসময় সচ্ছল একজন ব্যবসায়ী ছিলেন, আর আজ দরিদ্র একজন রিকশা চালক। ওনার ভাষ্যমতে ওনার বর্তমান বয়স প্রায় 60 বছর। গত 22 নভেম্বর ময়মনসিংহে ভূত.com এর একটি লাইভ স্টোরি টেলিং প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। প্রোগ্রামটি শেষ করে সবার সাথে চা খেয়ে আমার পরিচিত ছোট ভাই শুভকে নিয়ে আমি নতুন বাজার এলাকায় আসি। এরপর বাসার উদ্দেশ্যে রিকশা ঠিক করে আমি রিকশায় উঠে বসলাম। রিকশায় বসে আমি আমার ভাই সিফাতকে ফোন করে সেদিনের কালেক্ট করা ঘটনাগুলো নিয়ে আলোচনা করছিলাম। তখন রিকশাওয়ালা চাচা রিকশাটা একটু ধীর গতিতে চালানো শুরু করলেন। আমি হাত থেকে ফোন রাখতেই উনি আমাকে বললেন, বাবা, ভূত নিয়ে কি বলছিলে? আমাকে কি বলা যায়? আমি ওনাকে বললাম, চাচা, আমি ভূত.com এ কাজ করি। ওই যে আগে ভূত FM ছিল, RJ রাসেল। উনি বললেন, হ্যাঁ, উনিও শুনেছেন ভূত FM। এরপর উনি আমাকে ওনার জীবনের কিছু ঘটনা বলার আগ্রহ প্রকাশ করলেন। আমি ওনাকে বললাম, চাচা, রিকশা ঘুরিয়ে কাচারিঘাট নিয়ে যান। আমার কথা মতো কাচারিঘাটে চায়ের দোকানে বসে উনি ওনার জীবনের লম্বা একটি ঘটনা আমার সাথে শেয়ার করলেন। আমি এই ঘটনা নিয়ে শুরুতে কিছুই বলছি না। আজকে ঘটনা শোনার পর এই ঘটনা নিয়ে আপনারা কি মনে করেন সেটা জানানোর দায়িত্ব আমি আপনাদের উপর দিয়ে দিলাম। আজকের ঘটনাটি একটু লম্বা হতে যাচ্ছে, বিধায় আমি আন্তরিকভাবে দুঃখিত তাদের নিকট যারা বড় ঘটনা শুনতে পছন্দ করেন না। রিকশাওয়ালা চাচার ঘটনা আমি ওনার ভাষাতেই আপনাদের নিকট উপস্থাপন করছি এবং অনিচ্ছাকৃত ভুল ত্রুটির জন্য রাসেল ভাই ও আপনাদের নিকট ক্ষমা প্রার্থনা করছি। বলছেন চাচা, আমার বর্তমান বয়স 60 বছর হয়ে গেছে। আমি তোমাকে আমার নাম বলতে পারবো না। তুমি চাইলে কোনো একটি কাল্পনিক নাম রাখতে পারো আমার। এখন আমি আমার জীবনে এক ভয়ানক অভিজ্ঞতার কথা শেয়ার করব, যা আসলে অনেকটাই পুরাতন, কিন্তু যার এফেক্ট আমার জীবনে এমনভাবে পড়েছিল যে আমি একটা শয়তানকে খুঁজতে মরিয়া হয়ে গিয়েছিলাম এবং আজ নিঃস্ব অবস্থায় পতিত হয়েছি। আমরা ছিলাম 3 ভাই এবং আমাদের খুবই আদরের একটা বোন ছিল, আয়েশা। আমরা আগে খুব আধুনিক ছিলাম, কিন্তু যখন থেকে আমাদের বোনের ওপর সেই ভয়ানক ছায়াটির আবির্ভাব হয়, তখন থেকে যেন আমাদের সবার জীবনটা বদলে যেতে শুরু করলো। প্রথমে আমরা ভেবেছিলাম যে
তার হয়তো কোনো মানসিক সমস্যা হচ্ছে বা সে মানসিকভাবে অসুস্থ হয়ে যাচ্ছে। আমরা প্রতিদিন নতুন নতুন ডাক্তার খুঁজে বের করতাম এবং তাকে নিয়ে প্রায় দিনই ভিন্ন ভিন্ন ডাক্তারের কাছে যেতাম। কখনো ডাক্তাররা তার কাউন্সেলিং করতেন, কখনো তাকে চিকিৎসার জন্য ওষুধ দিতেন, কিন্তু আয়েশার মাঝে কোনো পরিবর্তন স্পষ্ট হচ্ছিল না। শুরুতেই বলি আয়েশার সমস্যাগুলো আসলে কি ছিল। সে সময়গুলোতে আয়েশার মাথায় নানান ধরনের চিন্তা ঘুরপাক খাচ্ছিল। সে সবসময় বলতো যে আমার মাথায় ইসলামের বিরুদ্ধে অনেক খারাপ চিন্তা আসে, যদিও তার আগ্রহ শুরু থেকে ইসলামের প্রতিই ছিল। এমনকি আমাদের বাড়িতে সেই একমাত্র এমন ছিল যার ধর্মের প্রতি অগাধ বিশ্বাস ও ভরসা ছিল। সে কিছু সূরাও হিফজ করেছিল এবং সে এগুলো ধর্মের প্রতি অনুরাগের জন্যই করেছিল। ধর্মের প্রতি অগাধ ভালোবাসা থাকার ফলে সে কোনো মাদ্রাসায় ভর্তি হয়নি এবং কোনো শিক্ষকও তাকে পড়াননি। সে নিজেই কোরআন পড়ত এবং পড়তে পড়তেই হিফজ করতে শুরু করে। যখন তার বয়স 17 বছর, তখন হঠাৎ একদিন উনি আম্মিকে জানালেন যে ওনার মাথায় ধর্মের বিরুদ্ধে নানান ধরনের খারাপ চিন্তা এবং এগুলো মাথার ভেতর সারাক্ষণ ঘুরপাক খাচ্ছে, যেগুলো সে উপেক্ষা করার চেষ্টা করে কিন্তু পারছে না। তার ভাষায় এমন কিছু একটা আছে যা প্রতিনিয়ত এই খারাপ চিন্তাগুলি তার মাথায় আরো বেশি করে চাপিয়ে দেওয়ার চেষ্টা করে। যেহেতু তার মাথায় এমন খারাপ চিন্তা আসতো, তাই সে ভাবত যে এই সমস্ত ভাবনার জন্য তার গুনাহ হচ্ছে। এই গুনাহ অনুভূতিগুলো তার ডিপ্রেশনের মাত্রা বাড়িয়ে দিতে থাকলো। যখন ডাক্তারদের কাছে তার অসুস্থতার কথা বলতাম, তারা বলতো এখন তাকে বেশি বেশি ব্যস্ত রাখুন, কারণ মানুষের মাথা যত বেশি খালি থাকে তত বেশি খারাপ চিন্তা আসে। কিন্তু আমরা ডাক্তারদের কি বলবো? এই কথা বলবো যে এই বেচারি তো সকাল থেকে রাত পর্যন্ত ব্যস্তই থাকে? তবে আয়েশার মতে তার মাথায় এই খারাপ চিন্তাগুলো মনে হয় কলেজ যাবার পর থেকেই আসে। তার ভাষ্যমতে সে যখন কলেজের ক্লাসরুমে ক্লাস করতে বসত, তখন থেকে তার মাথায় নাকি সব চিন্তা এসে ভর করত। এরপর কলেজ শেষ করে যখন সে বাসায় ফিরে আসতো, সে আম্মির সাথে রান্নাঘরে কাজ করত, তখনও তার মাথায় এসব খারাপ চিন্তা ঘুরপাক খেত। আস্তে আস্তে সে ধর্ম থেকে দূরে সরে যেতে লাগলো। একের পর এক ওয়াক্ত করে নামাজ ছেড়ে দেওয়া শুরু করলো। তার মাথায় যেন অদ্ভুত কিছু একটা চলছিল। সে বলতো আমি যেভাবে আছি সেভাবেই আমাকে জাহান্নামে যেতে হবে, তাহলে এখন নামাজ পড়ার লাভ কি? আমি তাকে অনেক বোঝানোর চেষ্টা করতেন, মা এসব চিন্তা শয়তানের দিক থেকে আসে এবং এগুলোর উপর কারো নিয়ন্ত্রণ থাকে না, এগুলোর কারণে কেউ গুনাহগার হয় না। আমরা 2 বছর ধরে ডাক্তারের কাছে নিয়মিত যাতায়াত করছিলাম শুধুমাত্র আয়েশার জন্য। নানান ডাক্তার নানান রকমের ওষুধ, মেডিটেশন প্রেসক্রাইব করতেন। ওনারা কখনো ঘুমের ওষুধ দিতেন, কখনো মানসিক অস্থিতিশীল অবস্থা কিছুটা স্থিতিশীল করার ওষুধ দিতেন। এই ওষুধগুলোর জন্য সে আস্তে আস্তে আরো চুপচাপ হয়ে যাচ্ছিল। কলেজ তো তার আগে থেকেই শেষ হয়ে গিয়েছিল, এখন শুধু সে বাসায় থাকতো আর সারা দিন ঘুমাতো। আর যখন সে ঘুম থেকে উঠত, তখন সে এমন বেশি চুপচাপ হয়ে থাকতো যে মাঝে মাঝে আমাদের মনে প্রশ্ন জাগতো, আয়েশা কি আসলেই জীবিত? বাবা, তুমি হয়তো জানো যে কারো বাড়িতে যদি একজন সদস্যেরও আয়েশার মতো অবস্থা থাকে, তাহলে বাড়ির বাকি সদস্যের মাঝে কেমন একটা অস্থিরতা কাজ করে। আয়েশা আমাদের ছোট বোন ছিল, সে আমাদের কোলেই বড় হয়েছে। আমরা তাকে খুব বেশি ভালোবাসতাম এবং তাকে এই অবস্থায় দেখে আমাদের বুকটা ফেটে যেতে লাগলো। আমরা খুব বেশি টেনশনে ছিলাম। আমার ভাইদেরও ব্যবসায় কোনো প্রকার মন বসছিল না। যখন আমরা সবাই দোকানে বসে থাকতাম, তখনও আমাদের মন বাড়ির দিকেই থাকত। যাই হোক, এই পরিস্থিতি আরো 1 বছর ধরে চলতে থাকলো। একজন ডাক্তার থেকে অন্যজন ডাক্তার, এক শহর থেকে অন্য শহর, যেখানে শুনতাম ভালো ডাক্তার আছে, আমরা আমাদের বোনকে নিয়ে সেখানেই চলে যেতাম। একদিন আমরা ভাইয়েরা দোকানে বসেছিলাম, তখন আমাদের একজন খুব পুরনো কাস্টমার দোকানে আসলেন। তিনি খুলনা থেকে আমাদের কাছে মাল নিতে আসতেন। সাধারণত তিনি খুবই ব্যস্ত থাকতেন, কিন্তু ওই দিন তিনি সময় নিয়ে বসলেন দোকানের ভেতর। কিছুক্ষণ দূর থেকে আমাদেরকে পর্যবেক্ষণ করে উনি আমাদের কাছে বসে বললেন, ভাইয়েরা, আমি তোমাদের অনেকদিন ধরে দেখছি যে তোমাদের মনে হয় কোনো কারণে খুব চিন্তা। এই যে দেখো, মালের বিলেও ভুল করেছ অনেক। আমরা ওনার কথাগুলো এড়িয়ে গেলাম, কারণ নিজের বাড়ির ব্যক্তিগত সমস্যাগুলো একজন কাস্টমারকে কেই বা বলবে। কিন্তু সেই কাস্টমার যেন নাছোড়বান্দা, সে আমাদের পেছনে লেগে গেল। উনি বললেন, বলো আমাকে ভাই, এমনও তো হতে পারে আমি তোমাদের কোনো কাজে আসতে পারি। আমরা বুঝতে পারলাম যে সে বিষয়টা ছেড়ে দেবার পাত্র নয়। আমি দীর্ঘশ্বাস ফেলে ওনাকে আয়েশার বিষয়ে সবকিছুই জানিয়ে দিলাম এবং বললাম,
আমরা আমাদের বোনের জন্য খুবই চিন্তিত। উনি কিছুক্ষণ চুপ করে রইলেন এবং কিছু একটা ভাবতে লাগলেন। তারপর উনি আমাদের জিজ্ঞেস করতে লাগলেন, তোমরা কি আয়েশার কোনো আধ্যাত্মিক চিকিৎসা করিয়েছ? এটা ছিল প্রথমবার যখন আমরা আধ্যাত্মিক চিকিৎসার নাম অব্দি শুনলাম। এটা আমাদের জ্ঞানহীনতা বলো বা অন্য কিছু বলো, তোমার ইচ্ছা। আমরা ভাবলাম এটা হয়তো নিশ্চয়ই কোনো মেডিকেল ট্রিটমেন্টই হবে। আমরা ওনাকে বললাম, হ্যাঁ ভাই, আমরা সব ধরনের চিকিৎসাই করিয়েছি, বাংলাদেশের অনেক জায়গায় গিয়েছি, অনেক ডাক্তার দেখিয়েছি, কিন্তু কোনো সমাধান পাইনি। তিনি বুঝে গিয়েছিলেন যে আমরা আসলে আধ্যাত্মিক চিকিৎসা সম্পর্কে কিছুই জানি না। তারপর তিনি সহজ ভাষায় আমাদের জিজ্ঞাসা করলেন আমরা আয়েশাকে কোনো পীর বা ফকির দেখিয়েছি কিনা। উনি এও বললেন যে হয়তো আয়েশার উপর জাদু বা জিন্নাত সম্পর্কিত কোনো সমস্যা আছে। ওনার কথা শুনে আমাদের রিয়াকশন ছিল এমন যে জাদু এবং জিন্নাতের সাথে আমাদের বোনের কি সম্পর্ক। আমাদের জিনের সম্পর্কে যে পরিমাণ ধারণা ছিল সেটা শুধু এটুকুই ছিল যে মাগরিবের সময় আম্মি আমাদের সবসময় বলতেন ঘরের ভেতরে চলে আসো, কারণ মাগরিবের সময় আকাশে নাকি জিনেরা ঘুরে বেড়ায়। এর বাইরে আমরা কিছুই জানতাম না। জিনরা মানুষের উপর প্রভাব ফেলতে পারে, এই সব আর কি। এরপর সেই কাস্টমার যেভাবে আমাদের বিস্তারিত বললেন এবং যেসব উদাহরণ তিনি আমাদের সামনে দিলেন সেগুলো শুনে আমাদের তো মাথায় হাত দেবার মতো অবস্থা। আমি সেই কাস্টমারের দিকে চেয়ে ভাবতে লাগলাম যে উনি এসব কি বা বলছেন, আর এসব কি আদৌ সত্য নাকি শুধুই কল্পকাহিনী। উনি বললেন যে এমন কিছু মানুষ আছে যাদের সংস্পর্শে যদি কোনো অশুভ জিনিস থাকে তাহলে সেই স্পেশাল ব্যক্তিরা বুঝতে পারেন এবং সমস্যার সমাধান করতে পারেন। এই সমস্যার সমাধানই হলো আধ্যাত্মিক চিকিৎসা। এই বলে উনি দোকান থেকে উঠে চলে গেলেন। আমরা ভুলে তাকে জিজ্ঞাসা করতে ভুলে গিয়েছিলাম সে কি এমন কাউকে চেনে কিনা যে এই সমস্যার সমাধান করতে পারে। কিন্তু তার কথা শুনে আমরা সবাই খুব বেশি চিন্তিত হয়ে পড়েছিলাম এবং ভাবছিলাম সত্যিই আমাদের বোনের সাথে কোনো আধ্যাত্মিক সমস্যা আছে কিনা। ওই দিন যখন আমরা বাড়িতে ফিরলাম আমি আম্মিকে আমার কাস্টমারের সাথে কথা বলার ব্যাপারে বিস্তারিত জানালাম। তিনি বললেন, হ্যাঁ বাবা, এমনটা হতে পারে, কারণ আমরা তো ডাক্তারদের কাছে গিয়ে গিয়ে ক্লান্ত হয়ে গেছি এবং তাদের থেকে তো 1% ফল পাওয়া যাচ্ছে না। ডাক্তারি চিকিৎসা কিছুটা এমন ছিল যে যতক্ষণ ওষুধের প্রভাব থাকত আয়েশার মাথা শান্ত থাকত, কিন্তু যেই ওষুধের প্রভাব কমতে শুরু করত তার শরীর আবার খারাপ হতে শুরু করত এবং তার মনে সেই অস্থিরতাটা আবার দেখা দিত। শুরুতে আমরা নতুন নতুন ডাক্তারের কাছে যেতাম, কিন্তু এখন আমাদের মন পীর ফকিরদের দিকে চলে গেছে। নানান দিক থেকে খোঁজ খবর নিয়ে আমরা জানতে পারি রাজশাহী চাঁপাইনবাবগঞ্জের দিকে কেউ একজন ভালো আধ্যাত্মিক চিকিৎসক আছেন। আমরা কিছুদিনের মাঝেই আমাদের বোনকে সেখানে নিয়ে যাই। ওনার সম্পর্কে যতটুকু শুনেছি যে উনি ইস্তেখারা করে সমস্যার জানান দেন। কেউ বলে তার উপর নাকি জিন্নাত আছে, কেউ বলে তার উপর নাকি জাদু করা হয়েছে, মানে যতজন তত কথা। যদিও টাকা পয়সা খরচ ছাড়া আর কোনো কিছুই হয়নি সেখানে। নিজেদের অভিজ্ঞতা থেকে বলি, বেশিরভাগ সময় আমি দেখেছি যে এসব আধ্যাত্মিক লোকগুলো আসলে ঠকবাজ হয়ে থাকে। তাদের কাছে কোনো জ্ঞান বলতে কিছু নেই। তারা কেবল মানুষের অসহায়ত্বের সুযোগ নিয়ে তাদের কাছ থেকে টাকা পয়সা হাতিয়ে নেয়। প্রথমে ডাক্তারদের কাছে আমাদের এত টাকা খরচ হয়েছে যে এখন আর পীর ফকিরদের কাছে লাখ লাখ টাকা খরচ হলেও আমাদের আফসোস থাকবে না যদি আমাদের আয়েশা সুস্থ হয়ে যায়। আমাদের টাকা নিয়ে কোনো চিন্তা ছিল না, চিন্তা ছিল শুধু আমার বোনের জন্য। আল্লাহ তাকে সুস্থ রাখুক। হয়তো আমাদের পরীক্ষার সময়টা বেশি ছিল, তাই যেই কাস্টমার আমাদের আধ্যাত্মিক চিকিৎসার পরামর্শ দিয়েছিলেন তিনি 1 বছর পর্যন্ত আমাদের দোকানে আর ফিরে আসেননি এবং আমরা তাকে ফোন করেও জিজ্ঞেস করতে পারিনি। প্রায় 1 বছর পর যখন উনি আমাদের দোকানে ফিরে এলেন তখন আমি ওনাকে বললাম, ভাইজান, আপনি কোথায় গায়েব হয়ে গিয়েছিলেন? আর এইসব আধ্যাত্মিক চিকিৎসার ব্যাপারে বলে আপনি আমাদের এক চক্রে ফেলে গিয়েছেন। আমরা ওনাকে জানালাম যে 1 বছর হয়ে আসছে কখনো আমরা এক পীরের কাছে বসি, কখনো অন্য পীরের কাছে। কেউ বলছে জিন্নাত আছে, কেউ বলছে জাদু আছে, আবার কেউ বলছে আয়েশার ভাগ্যরেখা নাকি বিগড়ে গেছে। আমাদের কথা শুনে সেই কাস্টমার আমাদের বললেন, তোমরা ফোন করে জিজ্ঞেস করলে না কেন আমাকে? যাক, যা হওয়ার ছিল তা হয়ে গেছে। এই বলে উনি আমাদের বললেন যে আমাদের খুলনায় আসতে হবে। একজন মৌলভী সাহেব আছেন যিনি এই কাজে খুবই দক্ষ এবং সবাই তার প্রশংসা করে। তিনি নাকি কারো কাছ থেকে 1 টাকাও নেন না, বরং তিনি নিজেই একজন ধনকুবের।
তিনি এই কাজ শুধু আল্লাহর রাস্তায় সোয়াব হাসিলের জন্য করে থাকেন। ওনার এইসব কথা শুনে আমরা খুবই খুশি হয়েছিলাম, কারণ এখন পর্যন্ত আমরা যাদের কাছে গিয়েছি তারা সবাই ছিলেন স্বার্থপর। তাদের জন্য রোগী মানে শুধু এক টুকরো মাংস যা তারা ছিঁড়ে খেয়ে নেয়। যাই হোক, আমি ওই কাস্টমারের কাছে মৌলভী সাহেবের ঠিকানা নিয়ে নিলাম এবং ৩-৪ দিন পর আমরা খুলনায় চলে গেলাম। যখন আমরা খুলনায় পৌঁছালাম এবং সেই মৌলভীর ঠিকানায় চলে গেলাম, ওনার বাসার সামনে এক বিশাল ভিড় দেখে আমাদের চোখ যেন ছানা বড়া হয়ে গেল। টোকেন নিয়ে দাঁড়ানো সেই লাইন এত দীর্ঘ ছিল যে সেটা দেখে আমাদের সত্যিই মন ভেঙে গেল, কারণ এই ভিড় দেখে মনে হচ্ছিল আমাদের পালা আসতে কমপক্ষে ৪-৫ দিন লাগবে। অ্যাজ ইউজুয়াল আমাদের অনুমান সঠিক প্রমাণিত হলো। আমরা যে টোকেনটি পেলাম সেটার সময় আগামী ৪ দিন পর। অগত্যা একটা হোটেলে উঠলাম এবং যেদিন আমাদের পালা এলো সেদিন আমরা সেখানেই ফিরে গেলাম। মৌলভী সাহেবের এখানে এক বিশেষ নিয়ম ছিল, সেটি হচ্ছে যেদিন পুরুষরা আসবে চিকিৎসা নিতে সেদিন মহিলারা আসবে না, আর যেদিন মহিলারা আসবেন সেদিন পুরুষদের আসা নিষেধ। এই কারণে যেদিন আমাদের ডেট ছিল সেদিন আম্মা আমার বোনকে নিয়ে ভেতরে চলে গেলেন। প্রায় ৬ ঘন্টা পরে আম্মা ফেরত এলেন, কিন্তু তার মুখে খুবই ভয়ের এক অদ্ভুত ছাপ বিদ্যমান। আর আয়েশার অবস্থা এত খারাপ ছিল যে সে নিজের পায়ে দাঁড়িয়ে পর্যন্ত থাকতে পারছিল না, কখনো এদিকে পড়ে যাচ্ছে তো কখনো ওদিকে। আমরা আমাদের বোনের এই অবস্থা আগে কখনো দেখিনি। তার মুখে অদ্ভুত এক ভয়ের ছাপ ছিল। আমরা তাকে সাপোর্ট দিলাম এবং গাড়িতে বসালাম। আমি আম্মার কাছে জানতে চাইলাম ভেতরে এমন কি ঘটেছিল যে এত ভীত হয়ে সে ফিরে এসেছে। আম্মা ভীত চোখে আমার দিকে তাকালেন, আর বোনের অবস্থাও খারাপ দেখে আমি আম্মাকে কিছু জিজ্ঞেস করতে গেলে আমি চোখ দিয়ে ট্যাক্সি ড্রাইভারের দিকে ইশারা করে আমাকে চুপ থাকতে বললেন। উনি চাননি যে অন্যদের সামনে আমাদের পরিবারের এই ব্যক্তিগত ব্যাপারটা বলা হোক। আমি মনে করলাম হোটেলে গিয়ে আরামসে কথা বলা যাবে। আমরা হোটেলে পৌঁছালাম। ফ্রেশ বা বিশ্রাম সবকিছু বাদ দিয়ে আমি আম্মির কাছে জিজ্ঞেস করলাম ওনার ভয়ের কি কারণ এবং আয়েশার এমন অবস্থা কেন। এরপর আম্মি যা বললেন সেটা শুনলে বাবা তুমি নিজেও সত্যি শিউরে উঠবে। আম্মি বলতে লাগলেন যে সেই মৌলভী সাহেব রোগীদের এক ধরনের আতরের গন্ধ নাকে নিতে বলেন। আতর শোকানোর পর যদি রোগীর ওপর কোনো সমস্যা থাকে তাহলে সেটা ধরা পড়বে। আয়েশার নাকে উনি সেই আতর লাগানোর কিছুক্ষণের মাঝেই তার উপর শয়তান হাজির হয়ে যায়। তারপর সে মৌলভীর ওপর আক্রমণ করে এবং ওনার মুখে নিজের নখ দিয়ে মারতে থাকে আয়েশা। কিন্তু পরে মৌলভী সাহেব আয়েশাকে নিয়ন্ত্রণে নিয়ে এলেন এবং তার ওপর কিছু পানি ছিটিয়ে দিলেন। এরপর আয়েশা নিজের জায়গায় গিয়ে বসল। আমি বললেন এরপর আয়েশার মধ্যে থাকা একটি জিন কথা বলতে শুরু করলো। সে মৌলভী সাহেবের সাথে পুরুষালী কণ্ঠে কথা বলছিল। মৌলভী সাহেব সেই জিনটাকে নিয়ন্ত্রণ করার অনেক চেষ্টা করলেন, কিন্তু দুর্ভাগ্যবশত সেই জিন সেখান থেকে পালিয়ে গেল। এরপর মৌলভী সাহেব আম্মিকে বললেন 2 দিন পর আবার আসতে। আমি কথা শুনে যখন পেছনে ফিরে দেখলাম তখন আমাদের আয়েশা নিদ্রিত অবস্থায় ছিল। তার মুখে এক নিষ্পাপ আভা বিদ্যমান ছিল। তাকে দেখে আমি আল্লাহর কাছে দোয়া করছিলাম যেন আল্লাহ তার কঠিন সময়কে সহজ করে দেন। এই বেচারি এত কম বয়সে এত সমস্যা সহ্য করছে কিভাবে। আমরা 2 দিন পর আবার সেই মৌলভী সাহেবের কাছে ফিরে গেলাম। পরের দিনও ফিরে এসে আম্মি একই কথা বলেছিলেন যে আয়েশার উপরে জিন হাজির হয়েছিল, কিন্তু সেদিনও জিনটি পালিয়ে যেতে সক্ষম হয়েছে। 3য় দিনও একই ঘটনা ঘটল। এরপর একদিন মৌলভী সাহেবের কাছে আবার আয়েশার জন্য আমরা চিকিৎসা নিতে গেলাম। সেদিন আমি বাইরে দাঁড়িয়েছিলাম আম্মির অপেক্ষায়। আম্মি সেদিন বাইরে এলেন, কিন্তু একা। আমি দ্রুত ওনার কাছে এগিয়ে গেলাম এবং ওনাকে জিজ্ঞেস করলাম যে আয়েশা কোথায়। আম্মি বললেন তুমি ভেতরে এসো। আমি বললাম আম্মি আজ তো এখানে মহিলারা বসে আছেন, আমি মাঝখানে কিভাবে আসব? তিনি বললেন আমাকে নাকি মৌলভী সাহেব ডেকেছেন। আমি বিস্মিত ও চিন্তিত হয়ে আম্মির সাথে ভেতরে চলে গেলাম। আমি যখন ভেতরে গেলাম তখন দেখলাম মৌলভী সাহেব বসে আছেন, তার চারপাশে মহিলা রোগীদের ভিড়। আমার বোনও তাদের মাঝখানে বসা ছিল। তার অবস্থা দেখে আমিও ভয় পেয়ে গেলাম। তার চুল সামনের দিকে পড়ে আছে, তার মুখ এমনভাবে বাঁধা ছিল যেন সে তার জিভের মধ্যে কাউকে চেপে ধরে আছে। মৌলভী সাহেব হাসি দিয়ে আমাকে নিজের দিকে ডাকলেন। আমি তার কাছে এগিয়ে গেলাম। তিনি আমার হাত ধরলেন এবং আমাকে একটি ঘরে নিয়ে গেলেন। ঘরে গিয়ে তিনি একটি আলমারি খুললেন এবং সেখান থেকে কিছু জিনিসপত্র বের করতে লাগলেন। জিনিসপত্রগুলোর মাঝে ছিল মোমবাতি, আগরবাতি, একটি বড় ছুরি, লোহার বড় বড় নখ এবং অনেক তাবিজ। তারপর উনি বললেন বাবা আমি তোমাকে ডেকেছি কারণ
হয়তো তোমার আম্মি এই চিকিৎসা বুঝতে পারবেন না যে জিন তোমার বোনের ওপর আছে সে খুবই শক্তিশালী এবং এর পেছনে কিছু শয়তানি জাদুকরও আছে যারা এটাকে আরো শক্তিশালী করেছে। যদি আমি নিজে এটা নামানোর চেষ্টা করি তবে তোমার বোন বিপদে পড়তে পারে। তাই আমি তোমাকে একটা চিকিৎসার কথা বলছি, তোমাকে এটা খুব মন দিয়ে করতে হবে। এরপর উনি আমাকে আরো বললেন যে আগামী মাসটা আমাদের জন্য খুবই কঠিন হতে চলেছে। যদি আমাদের মধ্যে কেউ বিবাহিত হই এবং যদি আমাদের কারো সন্তান হয় তাহলে তাদের স্ত্রী ও সন্তানদের যেন শ্বশুর বাড়িতে পাঠিয়ে দিই আমরা, কারণ যখন এই চিকিৎসা চলবে তখন বাড়িতে আমাদের রক্তের সম্পর্কের পরিবারের ছাড়া আর কেউ থাকতে পারবে না। যদি থাকে তাহলে তাদের জীবনে আশঙ্কা আছে। এরপর তিনি আমার হাতে সেই আলমারি থেকে বের করা জিনিসগুলো দিলেন আর ধীরে ধীরে সবকিছু বুঝিয়ে দিতে লাগলেন যে কোনটা কিভাবে ব্যবহার করব। আমাকে সবকিছু বুঝিয়ে উনি আমাকে ঘর থেকে বিদায় জানাতে গেলেন। আমি ওনার কাছে জানতে চাইলাম, হুজুর, আয়েশার উপর কি কোনো সমস্যা আছে? আমাকে বলুন দয়া করে। সমস্যা যাই হোক না কেন, আমি শুধু চিকিৎসায় মন দিই এখন। এই জিনিসের জন্য আপনাকে কিছু হাদিয়া দিতে হবে না? হ্যাঁ, হাদিয়া তখনই দিতে হবে যখন তোমার বোন আয়েশা সুস্থ হয়ে যাবে, এর আগে না। হাদিয়াটা কত বা কি? যখন বোন সুস্থ হবে তখন আমার কাছে আসবে, আমার জন্য মন খুলে দোয়া করবে, এটাই হবে হাদিয়া। আমি মনে মনে খুশি হলাম। এরপর আমরা আয়েশাকে নিয়ে ফিরে এলাম আমাদের শহর শেরপুরে। শহরে এসে মৌলভী সাহেবের শিখিয়ে দেওয়া চিকিৎসার যে ধরনগুলো দেখেছিলাম সেগুলো দেখে যথেষ্ট ভয়ঙ্কর মনে হচ্ছিল। ওনার দেয়া লোহার নখগুলো আমাদের পুরো ঘরের কোণে লাগাতে হবে। এছাড়া সাথে তাবিজও ছিল ঘরের কোণে লাগানোর জন্য, আর গলায় পরার জন্য কিছু তাবিজ দিয়ে দিয়েছিল। কিছু তাবিজ এমন ছিল যেগুলোর কাজ ছিল বালতিতে ডুবিয়ে সেই পানি দিয়ে গোসল করা। এই পুরো চিকিৎসাই আয়েশার সুস্থতার জন্য ছিল। হুজুর যেই ছুরিটা আমাকে দিয়েছিলেন তার দুই পাশের অংশে কিছু আরবি অক্ষর লেখা ছিল। আমি তখন বাড়িতে একমাত্র বিবাহিত ছিলাম, আমার আর দুই ভাই ছোট ছিল তখন। আমি আমার স্ত্রী সন্তানদের শ্বশুর বাড়ি পাঠিয়ে দিয়েছিলাম হুজুরের কথা মতো। এই চিকিৎসার একটা শর্ত ছিল যে এই কাজটা জুম্মার দিন থেকে শুরু করতে হবে। আল্লাহর রহমতে আমরা যেদিন বাড়ি ফিরেছিলাম তার পরের দিনই জুম্মা ছিল। আমরা দোকান থেকে বাড়ি ফিরে আসার পর আমি প্রথমে অজু করতে গেলাম চিকিৎসা করার জন্য। আমি আমার ভাইদেরকে তাদের করণীয় কাজ সম্পর্কে জানিয়ে দিয়েছিলাম, যে বিষয়গুলো হুজুর আমাকে আগেই শিখিয়ে দিয়েছিলেন। আমি চেয়েছিলাম যে আমার ভাইরাও এই বিষয়ের জন্য প্রস্তুত থাকুক এবং হঠাৎ করে এমন কিছু দেখে যেন ভয় না পায় যার জন্য চিকিৎসায় কোনো সমস্যা হয়, কারণ হুজুর আমাকে জানিয়ে দিয়েছিলেন যে তারা অর্থাৎ জিনেরা পুরো শক্তি নিয়ে আমাদের বাড়িতে হামলা করবে এই চিকিৎসা চলাকালীন। কিন্তু যদি আমরা সঠিকভাবে চিকিৎসা করতে থাকি ইনশাআল্লাহ তারা কিছুই করতে পারবে না। হুজুর আমাকে একটা শর্ত দিয়েছিলেন যে এই চিকিৎসা আয়েশার জন্য আমাকেই করতে হবে। হুজুর আমাকে যা করতে বলেছিলেন সেসব আমি বললে তুমি নিজেই বুঝতে পারবে। প্রথমে মাগরিবের পর আমরা রুমে রুমে আগরবাতি জ্বালিয়ে দিলাম। আগরবাতি জ্বালানোর পর আমি আয়েশার মুখে এক অদ্ভুত চিন্তার ছাপ প্রত্যক্ষ করলাম। সে এক অদ্ভুত পুরুষালী স্বরে আমাকে বলল, তুমি এগুলো কেন জ্বালাচ্ছ ভাইয়া? এই বাড়িটা কি তুমি কবরস্থানে পরিণত করতে চাও? প্রথমত তার এরকম আচরণে অনেক অবাক হয়েছিলাম, কারণ সে আমাকে ভাইজান আর আপনি ছাড়া কথা বলতো না। এরপর আমি তাকে বোঝানোর চেষ্টা করলাম যে এটা হুজুরের চিকিৎসা, যার মাধ্যমে সে সুস্থ হয়ে যাবে। আমি তাকে বোঝালাম যে আমাদের মিলেমিশে কাজটা করতে হবে। আমার কথা শুনে সে নিজের ঘরের দিকে চলে যাচ্ছিল, এই বলতে বলতে যে হুজুর তো পাগলই, আর তুমিও ওর কুসংস্কারের ফাঁদে পড়েছ, তুমিও পাগল। ওর কণ্ঠের স্বরটা খুব কঠোর ছিল। এখন আগরবাতি জ্বালানোর পরে যে কাজটা করতে হবে সেটা হলো তাবিজগুলোকে পানিতে ডুবানো। আমি সেই তাবিজগুলো পানিতে ডুবালাম। আশ্চর্যজনকভাবে বালতির পানির ভেতর থেকে ধোঁয়া বের হতে শুরু করলো। যে ধোঁয়াটা ঠিক তেমন ছিল যেমন গরম কিছু পানিতে ডোবালে শোঁ শোঁ আওয়াজ হয়ে একরকম ধোঁয়া বের হয়। আমি সেই তাবিজের পানি থেকে পানি নিয়ে এক গ্লাস ভর্তি করলাম এবং আয়েশার ঘরে চলে গেলাম। সতর্কতার জন্য আমি আম্মিকেও সঙ্গে নিলাম।
যখন আমরা ঘরে ঢুকলাম তখন আয়েশা আরামে শুয়ে টিভি দেখছিল। আমরা একটা অজুহাত বানিয়ে ওর ঘরের ভেতরে গিয়েছিলাম। আমি চাইছিলাম না যে সে জানুক এটা তাবিজের পানি। আমি পানি ভর্তি গ্লাসটা তুলে টেবিলে রেখে দিয়ে বললাম, এটা খাও। সেই গ্লাসটা তুলে ভেতরে দেখতে লাগলো। তারপর হেসে আমার দিকে তাকিয়ে বলল, তুইও ওই বাবার কথায় নাচছিস? যদি ওই বাবার এত জ্ঞানী থাকতো তাহলে আমাকে আগে কেন বের করলো না? তুই যেমন চোরের মতো আমাকে পানি খাওয়াতে এসেছিস, তেমন চোরের মতো হুজুর তোদেরকেও আমার সাথে লড়াই করতে পাঠিয়েছে। যখন আমি তার সামনে ছিলাম তখন সে কিছুই করতে পারেনি, আর তার দেওয়া তাবিজ আর মোমবাতি আমার কি ক্ষতি করবে? এই কথা বলে আয়েশা সজোরে হাসতে লাগলো আর বালিশে মাথা হেলিয়ে শুয়ে পড়ল। তার কথা শুনে আম্মিও খুব ভয় পেয়েছিল, আর আমি যেন ভেতরে ভেতরে কাঁপছিলাম। তারপর আমি বললাম, আচ্ছা পানিটা তো খাও। আমার কথা শুনে সে গ্লাস তুলে এক নিঃশ্বাসে সব পানি খেয়ে ফেলল। তারপর বলল, তোরা যা খুশি কর, আমি ওর পিছু ছাড়বো না। আর যদি তোরা আমাকে আলাদা করার চেষ্টা করিস তাহলে তোরা সবাই এই কাজের জন্য ক্ষতিগ্রস্ত হবি। ঘরের সবাইকে মেরে ফেলার আগে এই মেয়েটাকে কষ্ট দিয়ে তোদের চোখের সামনেই মারবো। আয়েশার সব কথা শুনে আম্মি বেচারি কাঁদতে শুরু করলেন, আর আমি অনেক বেশি ভয় পেয়ে গেলাম। আমি আয়েশার দিকে চিৎকার করে বললাম, তুই আসলে কে? আয়েশা তোর কি ক্ষতি করেছে? সে হঠাৎ আমার দিকে তাকিয়ে বলল, ভাইজান কি হয়েছে? আপনি এরকম করে বকছেন কেন? কথা বলছেন কেন এভাবে? আর আমি কেন খাচ্ছে? সে এমন ভাবে কথাগুলো বলল যেন মনে হচ্ছিল সে একদমই মনে করতে পারছে না এতক্ষণ কি হয়েছে। এক সেকেন্ড আগেও সে কি বলেছিল কিছুই তার মনে নেই। যাই হোক, এটাই চিকিৎসার প্রথম দিন ছিল, এবং প্রথম দিনেই এত কিছু হয়ে গেল। আমি আগরবাতিও জ্বালিয়েছি, তাকে তাবিজের পানি খাইয়ে দিয়েছি। এখন তৃতীয় উপায় ছিল সেই ছুরিটা। ছুরিটার কাজ ছিল এমন যে ওই ছুরিটা আয়েশার পুরো শরীরের চারপাশে ঘোরাতে হবে। তারপর সেই ছুরিটা মোমবাতির আগুনে গরম করতে হবে। কিছুটা ভয় পাচ্ছিলাম বিধায় আমি ছুরিটা আম্মির হাতে দিলাম, আর আমার বোন আম্মির কাছে এসে বিদঘুটে হাসি দিয়ে বলল, ছুরিটা আমাকে দাও, আমি নিজেই শরীরে ঘুরিয়ে নেব। এরপর সে নিজের শরীরের চারপাশে ছুরিটা ঘুরিয়ে নিল আর আমার হাতে ধরিয়ে দিল। আমি সেই ছুরি নিয়ে বাইরে চলে এলাম, মোমবাতি জ্বালালাম এবং আগুনে ছুরিটা গরম করতে শুরু করলাম। সেদিন যেভাবে আস্তে আস্তে ছুরিটা গরম হচ্ছিল, আমার কাঁধে যেন আস্তে আস্তে কিছু একটার চাপ বাড়ছিল। মনে হচ্ছিল যেন আমি আমার কাঁধে অনেক বেশি ভারী কিছু তুলে ফেলেছি। প্রথমে তো আমি কষ্টটা সহ্য করলাম, কিন্তু যখন আমার সহ্য শক্তি শেষ হয়ে গেল তখন আমি ফ্লোরে হাঁটু গেড়ে বসে পড়লাম। কিন্তু আমাকে আয়েশার জন্য এই আমল তো সম্পূর্ণ করতেই হবে। তারপর আমার কাঁধের চাপ এতই বেড়ে গেল যে আমার হাঁটুও জবাব দিয়ে দিল। কিন্তু যেভাবেই হোক অবশেষে আমি সেই আমল সম্পন্ন করতে সক্ষম হলাম। এখন 3টি আমল হয়ে গেছে, আর বাকি ছিল একটি, সেটা ছিল গোসল। আমি আম্মিকে সাথে করে তাবিজগুলো নিয়ে যখন আমার বোনের ঘরে পৌঁছালাম তখন আমার বোন বিছানা থেকে উঠে এসে এক অদ্ভুত হাসি দিয়ে আমার কাছে এলো এবং আমার কাঁধে হাত রেখে বলল, অনেক কষ্ট হলো তোর, তাই না? আয়েশার কথা শুনে আমার মাথা যেন ঘুরতে শুরু করলো, কারণ আমার কাঁধে চাপ দেওয়া হচ্ছিল আর আমি কাউকে এই বিষয়ে কিছু বলিনি, বরং মনে করেছিলাম বেশি সময় দাঁড়িয়ে থাকার কারণে কাঁধে ব্যথা হচ্ছে। কিন্তু আমার বোন নিশ্চিত করে বলেছিল যে চাপটা আমার কাঁধে পড়েছিল সেটা অনেক বেশি ছিল। আমি আয়েশার বাথরুমে গিয়ে বালতিতে তাবিজগুলো রাখলাম এবং বললাম, আয়েশা তুমি গোসল করো এবার। আমি আম্মিকে রুমের ভেতরে বসিয়ে দিয়ে বাইরে চলে এলাম। একটা জিনিস আমার মাথায় কোনোভাবেই ঢুকছিল না যে আয়েশা কোনো চিকিৎসা করতেই অস্বীকৃতি জানাচ্ছিল না। আসলে যে জিন্নাত তার উপরে ছিল সে আমাদের দেখাতে চাইছিল যে এই চিকিৎসা তার কোনো ক্ষতিই করতে পারবে না। যেভাবে সেই হুজুর আমাদের বলেছিলেন আমরা যদি ঠিকঠাক 30 দিনে চিকিৎসা করতে পারি তাহলে আমার বোনও ঠিক হয়ে যাবে, আর আমাদের বাড়ির উপরে যে সমস্যাগুলো হয়েছে সেগুলোও চলে যাবে। সেই হুজুর সত্যিই খুব সৎ ছিলেন, তিনি আমার কাছে 1 পয়সাও নেননি। এই কারণে আমি তার উপর অনেক বিশ্বাস করতে শুরু করেছিলাম যে তিনি একজন সৎ মানুষ। এসব ভাবছিলাম আয়েশার ঘরের বাইরে দাঁড়িয়ে। এমন সময় শুনতে পেলাম আমার বোন গোসলের জন্য বাথরুমে গেল। আশ্চর্যজনকভাবে তখনই ঘরের বাকি ওয়াশরুমগুলোর শাওয়ার অন হয়ে গেল, কিন্তু প্রতিটি শাওয়ার দিয়ে যে পানি বের হচ্ছিল তা এত বেশি কালো ছিল যে মনে হচ্ছিল যেন শুকনো রক্ত বেরোচ্ছে। আমার বাকি 2 ভাইও ভয়ে আমার কাছে এসে দাঁড়িয়ে গেল।
আমি ওদের অভয় দিয়ে একটু পরে সেই শাওয়ার নিজে থেকেই খুলে চেক করলাম। কি আজব, একদম স্বাভাবিক, সব ঠিকঠাক। তবে এতক্ষণ যে কালো পানি আসছিল তা আমাদের ফ্লোরের রং ফ্যাকাশে করে দিয়েছে। জানি না সেই পানি কিসের ছিল আর তাতে কি ছিল। যাক, বাড়িতে 4টি আমল সম্পূর্ণ হয়ে গেছে। এবার তার গলায় তাবিজ পরানোর পালা, যা আসলে আম্মি খুলনাতে থাকাকালীন তার গলায় পরিয়ে দিয়েছিলেন। সেদিন আমি যখন রাতে ঘুমালাম তখন আমার মনে হচ্ছিল আমি হয়তো খুব অদ্ভুত একটা স্বপ্ন দেখছি। স্বপ্নে দেখলাম 40 থেকে 50 জনের মতো অদ্ভুত সব জীব আমাদের বাড়িতে ঢুকছে এবং আমার বোনের ঘরের দিকে যাচ্ছে। আমার ঘরের সামনে দিয়ে যেতে যেতে তারা একে অপরকে জিজ্ঞাসা করল, এটাকে? তাদের মধ্যে একজন উত্তর দিল, এটা তো সে যে তার বোনের চিকিৎসা করছে। অন্যজন বলল, চলো আগে এটাকে মেরে ফেলি, পরে বোনকেও মারা যাবে। আমি বোঝাতে পারবো না সেই মুহূর্তে আমার স্বপ্নের কি অবস্থা হচ্ছিল। স্বপ্নে মনে হচ্ছিল যেন মৃত্যুই আমার সামনে দাঁড়িয়ে আছে। আমি স্বপ্নে দাঁড়িয়ে গেলাম, মৃত্যু ভয়ে কালেমা অবধি পড়ে ফেলেছিলাম, আর কালেমা পড়তে পড়তে হঠাৎ আমার চোখ খুলে গেল। যখন উঠলাম আমার পুরো শরীর কাঁপছিল, আমি ঘামে ভিজে গিয়েছিলাম। চোখ খুলতেই ফজরের আজান হচ্ছিল। আমি তাড়াতাড়ি উঠে ওযু করলাম এবং না জানি কতদিন পর নামাজ আদায় করলাম। নামাজ পড়ে অনেক প্রশান্তি পেলাম। যে শয়তান আমার বোনের সাথে ছিল সে আসলে আমাকে ভয় দেখাচ্ছিল, কারণ বাস্তবতা তো এটাই যে আয়েশার চিকিৎসা আমি একাই করছিলাম। প্রথম দিনে এই চিকিৎসা করে আমার অবস্থা অনেক বেশি খারাপ হয়ে গিয়েছিল এবং এর থেকেও ভয়ের বিষয় হলো যে এখনো আরো 29 দিন বাকি। তার উপর যে স্বপ্নটা আমি দেখেছিলাম সেটা আমার জন্য একেবারেই নতুন ছিল, তাই আমি মোটামুটি ভীত হয়ে গিয়েছিলাম। যাই হোক, আমি ওই সকালে নামাজ পড়ে ঘুমিয়ে পড়লাম, কিন্তু যখন উঠলাম তখন আম্মিকে পুরো ঘটনাটা বললাম এবং এও বললাম যে আমি এই কাজ করতে আসলে ভয় পাচ্ছি, কারণ আয়েশার চিকিৎসা করতে গিয়ে আমি নিজেই এর শিকার না হয়ে যাই। মা তো মাই, সব সন্তানের প্রতি মায়ের ভালোবাসা, তাই তিনি আমার কথা ভেবে চিকিৎসার ভার তার নিজের হাতে নিলেন এবং আমাকে বললেন যে আজ থেকে সবকিছু তিনিই করবেন। উনি আমাকেও মাঝখানে আসতে বারণ করলেন। আমি না চাইলেও পিছিয়ে যেতে বাধ্য হলাম, কারণ প্রথম দিনের ঘটনার প্রভাব আমার উপরে অনেক বেশিভাবেই পড়েছিল। আমি সেদিন রাতে দোকান থেকে অনেকটা দেরি করেই ফিরছিলাম, যাতে বাড়ি পৌঁছানোর আগেই সব কাজ হয়ে যায়। রাত 1:01 মিনিট। বাড়ি পৌঁছানোর পর আমি একটি নতুন খবর শুনতে পেলাম যে আমার মা আহত হয়েছেন। কি হয়েছে জানতে আমি আমার মায়ের রুমে প্রবেশ করে দেখি আমার মা তখন মেডিসিন নিয়ে ঘুমিয়ে পড়েছেন। আমি তখন আমার ভাইদের জিজ্ঞাসা করলাম যে আম্মির সাথে আসলে কি হয়েছে। তারা বলতে শুরু করলো যে মা মোমবাতির আগুনে ছুরি রাখার কাজ করছিলেন, তখন হঠাৎ করে কেউ পেছন থেকে তাকে ধাক্কা দিয়েছে। মায়ের মাথা দিয়ে মোমবাতিটাকে কেউ আঘাত করেছে। আর যেই ভাইয়ের সামনে এই ঘটনা ঘটেছিল সে বলছিল যে ছুরি আম্মির থেকে মাত্র 1 ইঞ্চি দূরে ছিল। যদি সেই ভাই এগিয়ে এসে আম্মিকে না ধরতো তাহলে ছুরিটা মনে হয় আম্মির পেটে ঢুকে যেত। মোমবাতির গরমে আম্মির মাথার কিছু অংশ পুড়ে গেছে। আমি খুলনার মৌলভী সাহেবকে টেলিফোন করলাম এবং বললাম যে এখানে তো এই পরিস্থিতি, খুব খারাপ হচ্ছে। হুজুর আমাকে বকতে লাগলেন, আমি তো তোমাকে বলেছিলাম যে চিকিৎসা করতে, তোমাকে করতে হবে, তুমি কেন এটা তোমার মাকে দিয়েছ? যদি আমি তোমার মায়ের মাধ্যমে চিকিৎসা করাতাম তাহলে আমি তোমাকে ভেতরে ডাকলাম কেন? আমি লজ্জিত হয়ে হুজুরের কথা শুনছিলাম। আমি তাকে বললাম, হুজুর আমি খুব ভয় পেয়েছিলাম, আমার নিজের জীবন নিয়ে আমার চিন্তা হচ্ছিল। তখন হুজুর আমাকে বললেন, বাবা তুমি চিন্তা করো না, আমি তোমার হিফাজত করে দিয়েছি। ওইসব জিনিসগুলো তোমাকে ভয় দেখাতে পারে কিন্তু তোমার কোনো ক্ষতি করতে পারবে না। যখন হুজুর আমাকে সাহস দিলেন তখন আমার মধ্যে কিছু সাহস জন্ম নিল। আমি মনে মনে ঠিক করে নিয়েছিলাম যে যতগুলো আমল করতে হবে আমি নিজে আমার বোনের জন্য করব। পরের দিন আমি দোকান থেকে তাড়াতাড়ি বাসায় চলে এলাম। আবার সেই একইভাবে আগরবাতি জেলে বোনকে তাবিজের পানি দিলাম। সেদিনও আমার বোন তেমন করেই কথা বলছিল যেমনটা সে শুরুর দিন বলছিল। আমার আমল যখন প্রায় শেষ তখন হঠাৎ করে আমার আম্মির গলা ভেসে এলো, বাবা তাড়াতাড়ি ভেতরে আয়, রান্নাঘরে আগুন লেগেছে। আমি সে আমল অসম্পূর্ণ রেখেই রান্নাঘরে দৌড়ে গেলাম, কিন্তু রান্নাঘরে তো কোনো আগুনও দেখলাম না, আম্মিকেও না। তখন আমি আয়েশার ঘরের দিকে এগোলাম। ওখানে আম্মি শুয়েছিল। আমি আম্মিকে জিজ্ঞেস করলাম যে উনি আমাকে ডেকেছিলেন কিনা। আম্মি এক কথায় উত্তর দিলেন, না। এরপর আয়েশা হাসতে লাগলো। আমি বেশ ভয় পেয়ে গেলাম।
সে আমাকে বলল যে আম্মির গলায় ওই আওয়াজটা নাকি আমাকে সেই দিয়েছিল। তারপর আমি আবার আমলের কাজগুলো মন দিয়ে করলাম এবং কাজ সম্পূর্ণ করলাম। এখন যদি ছোট ছোট ঘটনাগুলো বলতে থাকি তাহলে এই ঘটনা অনেক বেশি লম্বা হয়ে যাবে। সবাই হয়তো একটা জিনিস বারবার শুনে বিরক্ত হয়ে যাবে, কারণ প্রতিদিনই প্রায় একই রকম ঘটনা ঘটছিল। আমি যখন আগরবাতি জ্বালাতাম কেউ তা নিভিয়ে দিত, আর যখন মোমবাতি জ্বালাতাম কেউ মোমবাতি নিভিয়ে ফেলত। আয়েশার উপর জিন্নাতটি হাজির হলে সে হুজুরকে গালিগালাজ করত। এখন আমি যা বলতে যাচ্ছি তা হলো 8টি বড় ঘটনা যা এই চিকিৎসার সময় আমাদের সাথে ঘটেছিল। আমি যে ঘটনাটি বলছি সেটা খুবই ভয়ানক প্রভাব ফেলেছে আমার জীবনে। প্রথম ঘটনা আমার সাথে ঘটেছিল যখন আমি একটা মোমবাতির ওপর ছুরি দিয়ে দাঁড়িয়েছিলাম। হঠাৎ মনে হলো পেছন থেকে কেউ আমার কাঁধে হাত দিয়েছে আর আমাকে পেছনের দিকে টেনে নিয়ে যাচ্ছে। আমি কিছু বুঝে ওঠার আগেই ছুরি আমার হাত থেকে পড়ে গেল আর আমিও পেছনে ছিটকে পড়লাম। মাথায় আঘাত পেলাম যখন দেখলাম সেটা ছিল এক ছোট ভাই। আমার এই ভাইটা তুলনামূলকভাবে অনেকটা দুর্বল। সে সামান্য একটা মিষ্টির জার খুলতে আমার সাহায্য নিত। সে আমাকে কাঁধে করে পেছনে ফেলে দেবে, এত জোর কিভাবে তো শক্তি এলো তার ভেতর। সে আমাকে ফেলে দিয়ে নিজের হাতে সেই ছুরি তুলে নিল এবং আমার উপরে হামলা করতে লাগলো। সে আমাকে ছুরি দিয়ে মারার চেষ্টা করছিল। আমি তার হাত ধরেছিলাম আর হাতের শক্তি এত বেশি ছিল যে আমার মনে হচ্ছিল আমি বেশিক্ষণ তাকে আটকে রাখতে পারবো না। আমার অন্য ভাই, যে তখন অন্য ঘরে ছিল, আমার আওয়াজ শুনে সে দৌড়ে বেরিয়ে এলো। সে আমার ছোট ভাইকে ধরে টেনে নিল, কিন্তু আমার ছোট ভাই তারও নিয়ন্ত্রণে আসছিল না। আমার আম্মু এবং মেজো ভাই মিলে আমার ছোট ভাইকে ধরে আটকে ফেললেন। আমি কোনো রকমে জান বাঁচিয়ে নিজের ঘরে গিয়ে শুয়ে পড়লাম। বাড়ি থেকে শুনতে পাচ্ছিলাম আয়েশার হাসির আওয়াজ। সে বলছে যে, তোমার হুজুর তো বলেছে তোমার কিছু হবে না, সে তো তোমার হেফাজত করে দিয়েছে, কিন্তু ভাই আজ তো তুমি মরতে মরতে বাঁচলে। আমি ওই রাতে আবার হুজুরকে ফোন করে বললাম, আপনি তো বলেছিলেন যে আপনি আমার হেফাজত করে দিয়েছেন, কিন্তু আজ তো আমাকে সে মারতে চেয়েছিল। হুজুর বললেন, এই হেফাজত মানে হচ্ছে যে ওই জিনিসগুলো নাকি আমার উপর সরাসরি আক্রমণ করতে পারবে না। এই কারণে নাকি সে আমার উপর আক্রমণ করতে আমার ভাইকে ব্যবহার করেছে। উনি এও বললেন যে আমি যেহেতু আমল করছি, যখন আমল করব তখন আমাকে একটু সাবধান হতে হবে, আর আমার ভাইদের ওপরেও যেন আমি একটু নজর রাখি। এই ঘটনার পরে কিছু ছোটখাটো ঘটনা ঘটতে থাকে। তারপর আরেকটা খুবই বিপজ্জনক ঘটনা আমার সাথে ঘটে। যেদিন আমি ছুরি দিয়ে আমল করলাম, সকালে যখন আমি উঠলাম তখন আমার পায়ে কিছুটা ব্যথা অনুভব করলাম। যখন আমি প্যান্টের এক পা ওপরে তুললাম, আমি দেখলাম আমার ডান পায়ে 2-3টা কাটা দাগ। কাটা দাগগুলো খুব গভীর ছিল এবং সেখান থেকে রক্ত বেরোচ্ছিল। আমি দৌড়ে ওয়াশরুমে গেলাম এবং আমার ক্ষতস্থান পরিষ্কার করলাম। যখন কাপড় বদলে ওয়াশরুম থেকে বের হলাম তখন টেলিফোনে আমার স্ত্রীর ফোন এলো। আমি কল ধরতেই সে বলল, আমাদের ছেলের পায়ে 2-3টা কাটা দাগ হয়েছে। নিজের সীমা পর্যন্ত তো ঠিক ছিল, কিন্তু এটা কিভাবে সম্ভব যে আমার ছেলের পায়েও কাটা দাগ আসবে? ছেলের কথা শুনে আমি নিজের ক্ষতের কথা ভুলে গেলাম। সোজা দৌড়ে শ্বশুর বাড়ি চলে গেলাম। আমরা যখন বাচ্চাকে নিয়ে হাসপাতালে পৌঁছালাম তখন ডাক্তার জখম দেখে অবাক হয়ে গেলেন এবং জিজ্ঞাসা করতে লাগলেন, ছুরি দিয়ে এভাবে কে কেটেছে? এই কাঁটাগুলো নাকি ছুরি দিয়ে করা। হয়তো কেউ ছুরি দিয়ে আঘাত করেছে আমার ছেলেকে, না হয় আমার ছেলে নাকি নিজেই করেছে। ডাক্তার হয়তো ভেবেছিল আমরা খুব কেয়ারলেস, নিজের ছেলের খেয়াল রাখতে পারি না এমন বাবা মা। ডাক্তার পুলিশকে ফোন করে দিল। তারপর পুলিশ এসে আমাদের থানায় নিয়ে গেল। তারপর কি হলো, আমরা কিভাবে ছাড়া পেলাম, সেটা আলাদা গল্প, যার সম্পর্ক এই ঘটনার সাথে নেই, আর আমি এসব বিষয়ে কথাও বলছি না। যখন আমরা বাড়ি ফিরলাম আমি খুব চিন্তিত হয়ে পড়েছিলাম। আমি আম্মিকে বললাম, আম্মি এই চিকিৎসা ছেড়ে দেই, কারণ আমার মনে হচ্ছিল যে 30 দিনে আয়েশা ঠিক হবে কিনা জানি না, তবে আমাদের কারো বিরাট একটা ক্ষতি হয়ে যাবে। আম্মি বুঝতে পারলেন এটা তো দুনিয়ার পরীক্ষার ব্যাপার, আমাদের এগুলো থেকে ভয় পাওয়ার দরকার নেই। আমি যেন আল্লাহর উপর ভরসা রাখি আর এই কাজটা শেষ করি। উনি আয়েশার দিকে একটু তাকাতে বললেন, যদি আমরা চিকিৎসা নিতে পিছিয়ে যাই তাহলে এই মেয়েটার জীবনটাই নষ্ট হয়ে যাবে, ওর ভবিষ্যৎ কি? আমি আম্মিকে বললাম, ওনার কথা পুরোপুরি সঠিক, আমিও তো সবার সামনে এই কাজটা করছি, কিন্তু এখন পরিস্থিতিটা এমন, আমার বাচ্চার ক্ষতি করতে আসছে এরা। আম্মি বললেন, উনি হুজুরের সাথে রাতে কথা বলবেন, তারপর দেখা যাবে উনি কি বলেন। আমি রাতে হুজুরকে ফোন করলেন। উনি হুজুরকে জিজ্ঞাসা করলেন কিভাবে ওনার ছেলে এবং নাতির সাথে এই ঘটনা ঘটেছে। হুজুর এটা শুনে কিছুক্ষণ ভাবলেন এবং আম্মিকে বললেন যে আম্মি যেন সকালে ওনাকে ফোন করেন।
সকালে ফোন করার পর হুজুর বললেন যে তিনি কিছু তাবিজ পাঠাচ্ছেন এবং আমাদের সবাইকে সেটা গলায় পড়তে হবে। পরের দিন তাবিজ এসে গেল এবং আমরা সবাই সেটা পরে নিলাম। তৃতীয় ঘটনা হলো, একদিন আমার বোন আমার কাছে এসে বলল, ভাইজান আমাকে মাফ করে দিন, আপনি তো আমার চিকিৎসা করছেন আর আমি আপনার সাথে কেমন আচরণ করছি। আয়েশার এই কথা শুনে আমার যেন চোখে পানি চলে এলো। আমার মনে হচ্ছিল যেভাবে যেমন চিকিৎসা চলছে আমাদের বোনটাও ধীরে ধীরে সেভাবেই ভালো হয়ে যাচ্ছে। তাহলে আমি আমার বোনকে বললাম, ভয় করো না, আমি জানি এসব কিছুতেই তোমার কোনো দোষ নেই, তাই তুমি এসব কিছু নিয়ে চিন্তা করবে না, শুধু আল্লাহর কাছে দোয়া করো যেন আল্লাহ তাআলা তোমাকে এই পরীক্ষা থেকে মুক্তি দেন, আমিন। সে তাই বলল, না ভাই আপনার কথা ঠিক, কিন্তু আমি চাই যে আপনি আমাকে মাফ করে দেন। আমি তাকে বললাম যে তার এমন অসহায় অনুভূতির কারণ কি। এসব কিচ্ছু না, আমি তাকে মাফ করে দিয়েছি। সে একটু হাসলো, এরপরে বলল যে তুমি আমাকে মাফ করে দিয়েছ তাহলে। সে নিষ্পাপ হাসি হাসছিল। আমি বললাম যে হ্যাঁ আমি মাফ করে দিয়েছি, কিন্তু আমি তাকে জিজ্ঞাসা করলাম এই মাফ চাওয়ার কারণ কি। সে তখন একদম তার জায়গা থেকে উঠে দাঁড়ালো এবং বলতে লাগলো, আমি আজ রাতে তোমাকে মারতে যাচ্ছি আর তাই মাফ চাইছিলাম। এই কথা বলে সে চলে গেল, কিন্তু আমার অবস্থা এমন ছিল যে আমার রক্ত শুকিয়ে গেছে, কারণ যে শেষ কথাটা সে বলল সেটি এতই অসাবধানতার সাথে বলছিল, খুব তাচ্ছিল্যের সাথেই বলল, অথচ কি সুগভীর ব্যাপারটা। আর একবার তো আমার উপর হামলা হয়েছিল এমনিতে। আমি তখনই হুজুরকে ফোন করলাম আর আয়েশার কথাগুলো ওনাকে জানালাম। উনি আমাকে অভয় দিয়ে বললেন আমি যেন ভয় না পাই, কারণ আল্লাহ আমার সাথে আছেন আর উনিও আছেন সাহায্যের উসিলা হয়ে। আয়েশার বলা কথাগুলো আসলে সেই জিন্নাতের দেয়া হুমকি, কিন্তু সে কিছুই করতে পারবে না। কিন্তু এটা হুমকি হোক আর যাই হোক, এটা নিয়ে আমি খুব ভয় পেয়েছিলাম। সেই রাতে আমি ও আমার দুই ভাই একসাথে শুয়েছিলাম ঘুমানোর জন্য। সেই রাতে 3টা বাজে কেউ আমাদের দরজায় নক করতে লাগলো। আমি প্রথমে চোখ খুললাম, বাকি ভাইদের ডাক দিলাম, বললাম দেখো তো কে এসছে। সবচেয়ে ছোট ভাইটা দরজার কাছে গিয়ে জিজ্ঞেস করলো, কে আছে বাইরে। বাইরে থেকে আমার বোনের কণ্ঠস্বর শোনা গেল। সে আমার নাম নিয়ে বলছে, ভাই দরজা খোলো, তুমি আমার কাছে আসতে পারো, কিন্তু তুমি আমার থেকে এত ভয় পাচ্ছ কেন। আমি শুয়ে শুয়ে চিৎকার করছিলাম আর ভাইদের বলছিলাম, দরজা খুলো না, দরজা খুলো না। কারণ যখন সেই বোন স্বাভাবিক থাকতো তখন সবকিছু ঠিকঠাক থাকতো, কিন্তু যখন তার উপরে অস্বাভাবিক কিছু আসতো তখন সে কিছুই মনে রাখতো না। কিছুক্ষণ দাঁড়িয়ে সে আওয়াজ করছিল, তারপর চলে গিয়েছিল। সে বাকি দুই ভাইদের কথা বাদ দিয়ে শুধু আমার ওপর আক্রমণের কথা চিন্তা করছিল। আমি এর কারণও জানি, তার উদ্দেশ্য ছিল আমাকে এত ভয় দেখানো যাতে আমি এই চিকিৎসা ছেড়ে দেই। 1-2 দিন পরে আমার ছোট ভাই এসে বলল যে আমি ঘরের ভেতর অন্য কিছুর অস্তিত্ব অনুভব করছি কিনা। আমি তাকে বললাম আমি তো অনেক কিছু অনুভব করছি, কিন্তু সে কি অনুভব করছে সেটা জিজ্ঞেস করলাম। সে বলল, ভাই ঘরের ভেতর এক ধরনের ছায়া অনুভব করি আর ঘরে কারো উপস্থিতির অনুভূতিও হচ্ছে। আমি তাকে বললাম এসব কিছু না, আমাদের বাসায় তো রিসেন্টলি অনেক কিছুই ঘটেছে। আমি তাকে এসব নিয়ে ভাবতে বারণ করলাম। আমি নিজেও অনুভব করেছিলাম যে আমাদের মধ্যে অনেক বেশি চিড়চিড়ে ভাব ধরেছে। হয়তো এটা ঘুমের অভাবের জন্য হতে পারে, আর সেই এক ধরনের চাপ ছিল আমার ওপর। আমার বোন কখন জানি আমাকে আক্রমণ করে বসে। যদিও হুজুর যখন আমাদের তাবিজ পাঠিয়েছিল এবং আমরা সেটি গলায় পড়েছিলাম, তখন থেকে আমার ওপর কোনো আক্রমণ হয়নি। ওই 30 দিনে যা কিছু ঘটেছিল তা সত্যি অনেক ছিল। আমার পানির গ্লাস সকালে রক্তে পূর্ণ থাকতো, আমার জামা কাপড় আলমারিতে কাঁটা অবস্থায় পাওয়া যেত। আমি এমন স্বপ্ন দেখতাম যে আমাকে অ্যান্টি ডিপ্রেসেন্ট ট্যাবলেট খেতে হতো। যখন 30 দিন পূর্ণ হতে চলেছে, আমি আবার হুজুরকে ফোন করলাম এবং বললাম আগামীকাল 30 দিন পূর্ণ হচ্ছে, এখন বলুন কি করতে হবে। হুজুর বললেন, বাবা কাল শেষ দিন, কাল তোমার আমল সম্পূর্ণ করতে হবে। তারপর যত তাবিজ, মোমবাতি এবং ছুরি তোমার কাছে আছে সবকিছু পরের দিন ফজরের আগে আগে কবরস্থানে দাফন করতে হবে। কারণ তুমি যে 30 দিন এই কাজ করতে পরিশ্রম করেছো সেটা আসলে কিছুই নয়। আসল কাজ হলো এগুলো তোমাকে যেভাবেই হোক দাফন করতে হবে। আর এই কাজে এই জিন্নাত অনেক ধোঁকা দেওয়ার চেষ্টা করবে এবং এমন কিছুও ঘটতে পারে যা তুমি বুঝতে পারবে না। যদি তুমি ফজরের আগে এই জিনিসগুলো কবরস্থানে না পতো তাহলে বুঝে নেবে আমরা এই কাজে ব্যর্থ হয়ে গেছি। এখন আমি যেহেতু অনেক কিছু দেখেছি, সেহেতু আমার জন্য এটা কি আর কঠিন কাজ ছিল। আমি ভেবেছিলাম দুই ভাইকে নিয়ে যাব এবং ফজরের আগে এই কাজগুলো
করে ফেলবো, পুঁতে দিয়ে আসবো সবকিছু কবরস্থানে। সেই সন্ধ্যায় আমার স্ত্রীর ফোন এলো, তুমি কি ভুলে গেছো যে আজ আমাদের ছেলের জন্মদিন? বউয়ের কথা শুনে আমারও মনে পড়ল যে আজ ছেলের জন্মদিন। এই টেনশনের কারণে আমি তো সবকিছুই ভুলে গিয়েছিলাম। আমার স্ত্রী বলেছিলেন যে দূরে থাকতে আমার ছেলের খুবই সমস্যা হচ্ছে, আর আজও সে আমার সাথে দেখা করতে চেয়েছে। আজ তো তার জন্মদিন, তাই কিছু উপহার ইত্যাদি নিয়ে আসতে এবং কেক কেটে তার আনন্দ যেন আমি বাড়িয়ে দেই, সেই জন্য তিনি অনুরোধ করলেন। কিন্তু আমার তো একদমই মন চাইছিল না এই সবকিছু করতে। এই 30 দিনে আমার অর্ধেক প্রাণ বেরিয়ে গেছে। যদি বোনের প্রতি ভালোবাসা না থাকতো তাহলে আমি মরে গেলেও এই কাজটা করতাম না। তবু আমি আমার স্ত্রীকে বললাম, যদি সম্ভব হয় তাহলে চলে আসব, কারণ আজ তো কবরস্থানে যেতে হবে, এই বিষয়গুলোর সমাধানও করতে হবে। এই বলে আমি ফোন রেখে দিলাম। কিছু সময় পরে আমার ছেলের ফোন এসে গেল, বাবা আজ তো আমার জন্মদিন, আজ তো তুমি আসো। আমার অবুঝ ছেলেটা যে ভালোবাসা নিয়ে আমাকে ডাকছিল, সেই ডাক উপেক্ষা করা আমার সম্ভব না। আমি গোসল করে প্রস্তুত হলাম। ভাইদের বলে দিয়েছিলাম যে আমি শুধু জন্মদিনে গিয়ে ফিরে আসব, তারপর আমরা সবাই মিলে কবরস্থানে দাফন করব সবকিছু। আমি আগে থেকেই হুজুরকে জিজ্ঞাসা করেছিলাম যে আমি কি কোনো ভাইকে পাঠিয়ে সব দাফন করতে পারি? তিনি বলেছিলেন, না, যিনি কাজ করেছেন কেবল তিনি এসব দাফন করতে পারবেন। যাই হোক, আমি আমার ছেলের জন্মদিনে চলে গেলাম। সেখানে অনেক হট্টগোল ছিল, তার কাজিনরাও এসেছিল। আমি অতিথিদের সঙ্গে মিশে গেলাম। 30 দিন আমার যে টেনশন ছিল সেটা একটু হলেও কমে গেল। অনেক রিলিফড অনুভব করছিলাম। রাত 11টায় আমি আমার স্ত্রীকে বললাম, আমি এখন চলে যাচ্ছি, কাল এসে তোমাদেরকে নিয়ে যাব। এই বলে আমি গেটের দিকে ফিরে গেলাম। আর আমি যখন মেইন গেটের দরজা খুললাম তখন পেছন থেকে একটা ছেলে ডাকতে লাগলো। সে দৌড়ে এসে বলল, আঙ্কেল, আপনার ছেলে অজ্ঞান হয়ে গেছে। আমি দ্রুত ভেতরে গেলাম, দেখলাম ছেলে মাটিতে পড়ে আছে। আমি স্ত্রীকে জিজ্ঞাসা করলাম, ওর কি হয়েছে? এখনই তো ভালো ছিল। সে বলল সে কিছুই বুঝতে পারছে না কি হয়েছে ছেলের। আমরা তার মুখের ওপর পানি ছিটাতে লাগলাম, কিন্তু যখন সে সজাগ হয়নি তখন আমি আমার বউকে নিয়ে হাসপাতালে দৌড়ালাম। হাসপাতালে পৌঁছানোর পর ডাক্তাররা তাকে পরীক্ষা করলেন এবং বললেন ওর হার্টবিট খুব ধীরে চলছে, ওকে তাড়াতাড়ি আইসিইউতে নিতে হবে। আমি আর আমার বউ তো আমাদের সারা হুঁশ জ্ঞান সব হারিয়ে ফেলেছিলাম। আমার ভালো ছেলে যে পুরোপুরি স্বাভাবিক ছিল হঠাৎ করে অজ্ঞান হয়ে গেল এবং এখন আইসিইউতে শুয়ে আছে। আমি আমার বউ দুজনেই কাঁদছিলাম। আমাদের চারপাশে কি হচ্ছে কিছুই বুঝতে পারছিলাম না। আমার হুঁশ তখন ফিরল যখন আজান হলো। আমি হাসপাতালে টেলিফোন করে, বাসায় ফোন করে আমার আম্মি ও ভাইদের আমার ছেলের কথা জানালাম। আমার ভাই আমাকে বলতে লাগলো, ভাই তুমি কই? আমি তাকে সব কথা বললাম। সে বলল, এখানে বোনের অবস্থা খুব খারাপ। আমি বললাম, সকল জিনিস তুলে নাও আর কবরস্থানে নিয়ে দাফন করে দাও। ভাই আমাকে জানাতে লাগলো যে জিনিসগুলো কোথায়, সে কিছুই খুঁজে পাচ্ছে না। আমি তাকে বললাম সে আলমারিতে যেন দেখে, আমি সেখানেই রেখেছিলাম। সে বলল অনেকবার দেখেছে, কিছুই পাওয়া যায়নি। আমি কথা বলছিলাম, এমন সময় ডাক্তার সাহেব বেরিয়ে এলেন এবং হেসে বললেন, আপনার ছেলের জ্ঞান ফিরে এসেছে। কিন্তু অন্যদিকে ভাই চিৎকার করছিল, বোনের অবস্থা খুব খারাপ, আমরা হাসপাতালে নিয়ে যাচ্ছি। আমি তাড়াতাড়ি কলটা কেটে দিলাম এবং ডাক্তার সাহেবকে প্রশ্ন করতে লাগলাম আসলে তার কি হয়েছে। ডাক্তার বললেন ওনারা তাকে পরীক্ষা করেছে, এখনো কোনো কিছু নিশ্চিত করে বলতে পারছে না, তবে এমন কিছুর আলামত পাওয়া যায়নি যেটার কারণে তার অবস্থা এত খারাপ হয়ে গিয়েছিল। আমি আমার বউকে আর শালাকে বললাম, তোমরা এখানেই থাকো, আমি আমার বোনকে দেখতে যাচ্ছি, তার অবস্থা খুব খারাপ। কিন্তু আমি যখন অন্য হাসপাতালে পৌঁছালাম তখন আমার বোন এই পৃথিবী ছেড়ে চলে গিয়েছে। আমরা পোস্টমর্টম করতে রাজি হলাম না, কারণ আমরা তো জানতাম তার মৃত্যুর কারণ কি ছিল। এখন এসব দুনিয়ার ব্যাপার স্যাপার জানার পর আমাদের কিছুই করার ছিল না। আমরা সবাই খুব শোকাতুর ছিলাম। আর তারপর থেকেই ওই হুজুরের সাথে আমাদের কোনো যোগাযোগ হয়নি। 2-3 মাস পরে আমি খুলনা গেলাম। একদিন আমি হুজুরের সঙ্গে দেখা করতে গেলাম। যখন আমি তার কাছে পৌঁছালাম সে তার জায়গা থেকে উঠল এবং আমাকে আসতে বলল। সে বলতে শুরু করলো সে জানে আমার বোনের সাথে কি হয়েছে এবং সবকিছু আমার একটি ছোট ভুলের জন্য হয়েছে। আমি বললাম, হুজুর, ওই রাতে তো আমার বাচ্চাটা প্রায় মারাই যাচ্ছিল, তাকে আইসিইউ অবধি নেওয়া হয়েছিল। তিনি বললেন এটা তারই, অর্থাৎ সেই জিন্নাতেরই কাজ ছিল এবং সে এতে সফল হয়েছে। আসলে হুজুর ঠিকই ছিলেন, কারণ যখন আমার ছেলের সম্পূর্ণ বডি চেক আপ করা হয় তারপরে যে রিপোর্ট এসেছিল সেখানে সবকিছু স্বাভাবিক ছিল। যখন আমি রিপোর্ট দেখলাম তখন ডাক্তারদের ওপর অনেক চাপ দিয়েছিলাম আর বলেছিলাম সত্যি বলতে যে ওই রাতে আমার ছেলের সাথে কি হয়েছিল। তারা বিরক্ত হয়ে বলেছিল তারা সব পরীক্ষা করে দেখেছে আর সবকিছুই নর্মাল, কিছুই হয়নি, মনে হয় দুর্বলতার কারণে অচেতন হয়ে গিয়েছিল। আমি জানতাম ডাক্তাররা অজুহাত বানাচ্ছে, কারণ যখন তাদের কাছে কিছু থাকে না তখন সবকিছু দুর্বলতা আর স্ট্রেসের ওপরে ফেলে দেয়।
যে জিন্নাত আমার বোনের ওপর ছিল সে আমার ছেলের সাথে এই কাজ করে আমার মনোযোগ সেই দিকে নিয়ে গিয়েছে, আর আমরা সেই চিকিৎসা সম্পন্ন করতে পারিনি। আমি এরপর বলেছিলাম আমি সেই জ্ঞান অর্জন করতে চাই জিন্নাতের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। আমি চাই যেভাবে আমি আমার বোনকে হারিয়েছি কেউ যেন এই কষ্টের মধ্যে না পড়ে। হুজুরও রাজি হয়ে গেলেন এবং আমি পরের 6 মাস তাদের সাথে কাটালাম। তারা আমাকে অনেক কিছু শেখালেন আর কাজও করালেন এবং 17 মাস পরে আমি এতটা সক্ষম হয়ে গেলাম যে মানুষের চিকিৎসা করতে পারি। তারপর আমার অবস্থাও যেন বদলে গেল। আমি দাঁড়িয়ে রাখলাম, 5 ওয়াক্ত নামাজি হয়ে গেলাম, সবসময় কুর্তা পায়জামা পরা অবস্থায় থাকলাম, মাথায় নামাজের টুপি থাকতো সবসময়। বাড়ির লোকেরা আমার চেহারা দেখে অবাক হয়ে গিয়েছিল। ধীরে ধীরে আমার ভাইরাও দাঁড়িয়ে রাখতে শুরু করলো এবং তাবলিগ জামাতে যোগ দিল। এরপর 5 বছর এভাবেই কাটলো। আমি মানুষের চিকিৎসা করতে এগিয়ে গিয়েছিলাম। সেই ওয়াজিফার কথা আমি চিৎকার করে বলতাম যে আমি শিখেছিলাম। যখনই কোনো রোগী আমার সামনে আসতো আমি সেই ওয়াজিফা মনে মনে 2 বার বলতাম। তারপর আমাকে স্পষ্ট সংকেত দিত এর কোনো রোগ আছে কি নেই, আর সেই সংকেত সবসময় 100% সঠিক হতো। আলহামদুলিল্লাহ, এখন এই 5 বছরে আমার কাছে প্রচুর কেস এসেছে। এখন আমি সব কাহিনী বলতে পারবো না, শুধু একটি ঘটনা বলবো যার পর আমি চিকিৎসা করা বন্ধ করে দিয়েছিলাম। একদিন কিছু লোক আমার কাছে একটি মেয়েকে নিয়ে এলো। মেয়েটি দেখতে নর্মালি মনে হচ্ছিল, কিন্তু আমি যখন তার ইস্তেখারা করলাম তখন দেখা গেল যে কিছু জিন্নাতি প্রভাব তার উপর আছে এবং সেই প্রভাব মোটামুটি শক্তিশালী ছিল। আমি যখন তাকে এখানে নিয়ে আসলাম সে একদম পাগলের মতো হয়ে গিয়েছিল। বিশ্বাস করবে কেউ তার উপর কে হাজির হয়েছিল? সেই জিন্নাত যে আমার বোনের উপরে আসতো। সে হাজির হতেই আমার মাথায় রক্ত উঠে গেল। সে আমাকে বলল, দেখ তোর বোনকে আমরাই মৃত্যু দিয়েছিলাম। 1 সেকেন্ডের জন্য আমি খুবই রেগে গিয়েছিলাম, কিন্তু আমি নিজেকে নিয়ন্ত্রণ করলাম। তখন আমি তাদের সেখান থেকে বাড়ি পাঠিয়ে দিলাম। তারপর হুজুরকে ফোন করে সবকিছু বললাম। এটা তো সেই জিন্নাত, আর এখন সে আরেকটা মেয়ের পেছনে লেগেছে। উনি আচ্ছা বলে আমাকে সেই মেয়েটার চিকিৎসা করতে বারণ করলেন এবং সেই লোকগুলোকে ওনার কাছে খুলনায় পাঠিয়ে দিতে বললেন। কিন্তু আমি সেই দিন জিদ করে বসেছিলাম। আমি হুজুরকে বলেছিলাম, হুজুর আমি একে ছাড়ব না। আসলে আমি নিজেই এই জিন্নাতের থেকে প্রতিশোধ নিতে চাইছিলাম এবং আল্লাহ আমাকে সেই সুযোগটাও করে দিলেন। হুজুর আমাকে বোঝাতে লাগলেন, বাবা তুমি এত শক্তিশালী নও যে এর মোকাবেলা করতে পারবে। কিন্তু আমি জিদ ধরে রইলাম। তখন হুজুর চুপ করে গেলেন এবং আমাকে কিছু উপদেশ দিলেন যে আমি যেন 3 দিন ব্যাপী ওনার শিখিয়ে দেয়া সেই ওয়াজিফা পড়ি। ওনার কথা মতো 3 দিন আমি ওনার শিখিয়ে দেয়া ওয়াজিফা পড়লাম। 3 দিন পরে আমি সেই মেয়েটার পরিবারকে ডাকলাম এবং বললাম তারা যেন মেয়েটাকে নিয়ে আসে। তারা আমার শহরেরই বাসিন্দা ছিল। আমার কাছে এসে মেয়েটা ঘরে ঢুকলো। তখনই উদ্ভট আচরণ করতে শুরু করলো। আমাকে নানানভাবে খারাপ কথা বলতে লাগলো। আমাকে বলল, দেখ তুই তো তোর বোনকেও মেরে ফেলেছিস, এবার এই মেয়েটাকেও মারবি। সে আমার চুল ধরে ভৎসনা করতে লাগলো আর নিজের মনে বিড়বিড় করে কি যেন পড়তে লাগলো। তার চিৎকার চেঁচামেচি অনেক দূর পর্যন্ত শোনা যাচ্ছিল। তার চিৎকার শুনে আমাদের এলাকার লোকজন আমাদের বাড়ির বাইরে এসে দাঁড়িয়ে গিয়েছিল। আমি 5 ঘন্টা ধরে লাগাতার কাজ করতে লাগলাম, আর আমার ওপরেও কেমন একটা উন্মাদনা চেপে বসেছিল। 5 ঘন্টা পর সে যেতে রাজি হলো এবং আমাকে বলল, আমি যাচ্ছি, কিন্তু আমি তোর থেকে এর প্রতিশোধ অবশ্যই নেব। আমার জীবনে আর একটা ঘটনা ঘটল। আমার ছোট ছেলে, যার বয়স তখন 5 বছর, জ্বর উঠল এবং জ্বর এতটাই তীব্র হয়েছিল যে সেই সন্ধ্যাতে মারা গেল। আমাদের ঘরে শোকের ছায়া নেমে এলো। তার জানাজা শেষে লাশটা বাইরে রাখা ছিল। আমি তার পাশে বসেছিলাম। তখন আমি দেখলাম সেই মেয়েটি যে আমাদের এলাকায় থাকতো এবং যার চিকিৎসা আমি গতকালই করেছিলাম, সে আমার ঘরে ঢুকলো এবং আমার কাছে এসে দাঁড়ালো। তারপর আমার কাছে এসে পুরুষালী গলায় বলল যে, দেখলি আমাদের শক্তি। আমি বুঝতে পারলাম এ সেই জিন্নাতের কাজ। এই মেয়েটার ওপর আবার সে ফিরে এসেছে। সে হাসতে হাসতে সেখান থেকে চলে গেল। তারপর আমি শুধু মহল্লা নয়, শহরটাও বদলে ফেললাম। আমি আর সেই স্মৃতিগুলোর কাছেও যেতে চাচ্ছিলাম না। এরপর আমি আর কারোরই চিকিৎসা করিনি এবং ওই হুজুরের সাথেও আর কোনো যোগাযোগ রাখলাম না। হ্যাঁ, একটা কথা হয়তো আমি বলতেই ভুলে গেছি। আমি হুজুরকে জিজ্ঞাসা করেছিলাম যে আমার বোনের সাথে আসলে কি সমস্যা হয়েছিল। যদিও তিনি আমাকে কিছু বলতে রাজি হননি, তবুও বলেছিলেন, বাবা এখন তোমার বোন এই দুনিয়াতে নেই, এটাই কঠিন সত্য। এর বেশি কিছু জানতে চেও না, আমি বলতে পারবো না।
আসলে এই ঘটনা বলার উদ্দেশ্য হলো আমাদের আজকালকার আধুনিক মেয়েদের মধ্যে যারা মনে করেন যে জাদু জিন কিছুই নেই, তাদের এই ঘটনাটি একটি শিক্ষা দেবে। এটা এত ভয়াবহ একটা জগৎ যে আমরা কল্পনাও করতে পারি না। আমি আমার 2 কাছের মানুষকে এর কারণে হারিয়েছি। আমি তো এই ঘটনাগুলো খুব সংক্ষিপ্ত করে তোমাদের কাছে বললাম। যদি আমি আমার 5 বছরের সব ঘটনাগুলো লিখতে বসি তাহলে হয়তো পুরো একটা বইও কম পড়বে। শুধু এটুকু বলবো, এসব ব্যাপারে উপহাস করো না কখনো। এটা এমন একটা পরীক্ষা যাতে যদি কেউ একবার ফেঁসে যায় তাহলে এটা থেকে বের হওয়া কঠিন। পুরো পরিবারগুলো নিঃস্ব হয়ে যায়, মানুষের রোজগার বন্ধ হয়ে যায়, একে অপরের প্রতি ঘৃণা ও প্রতিহিংসায় লিপ্ত হয়ে যায়। তাই সাবধান, কখনো বিদ্রুপ করবে না। তোমাদের সবাইকে আল্লাহ হেফাজত করুন। আল্লাহ হাফিজ। এই বলে চাচা ওনার জীবনের ঘটনাটির ইতি টানলেন। আমি অবাক হয়ে শুধু শুনছিলাম ওনার কথাগুলো। লোকটা একেবারে বিনা কোনো বিরতি নিয়ে এত সুন্দর করে এভাবে ঘটনাটি বললেন যে আমি অভিভূত হয়ে গিয়েছিলাম। এই ছিল আমার পাঠানো আজকের ঘটনা। যদি এতটুকু ভালো লাগে তাহলে আপনাদের প্রতি কৃতজ্ঞ থাকব। এটা বলে সাবিত তার ঘটনা শেষ করেছেন। আমি জানতে চাইব সাবিতের কাছে যে এই ঘটনার নিশ্চয়ই আরো একটি অংশ আছে, কারণ এই ঘটনার মধ্যে অনেক কিছু লুকিয়ে আছে। এই যে ভদ্রলোক শহর চেঞ্জ করলেন, নিশ্চয়ই তাকে ব্যবসা ছেড়েই সেখানে আসতে হয়েছিল, এবং তিনি সম্ভবত তার স্ত্রীকে নিয়ে আর তার সন্তানদের নিয়ে সেখানে এসেছিলেন, যেখানে তার মা বা ভাইদের তিনি আনেননি। পারিবারিক ব্যবসা ছেড়ে হয়তো তিনি রিক্সা চালকের জীবন বেছে নিয়েছিলেন। সুতরাং শুরুটা যেখানে করেছিলাম শেষটা আমি যেরকম ধারণা করলাম তেমনই কিনা, এটা সাবিতের কাছে আমার প্রশ্ন রইল। আমরা এই মুহূর্তে চলে যাব পরবর্তী ঘটনায়। আশা করছি আমাদের আজকের এই প্রথম ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। চলুন পরের ঘটনায় যাওয়া যাক। প্রিয় লিসেনার ও রাসেল ভাই, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মুন্তাসির মামুন, দেশের বাড়ি মেহেরপুর জেলার গাংনী থানার গাংনী ডিগ্রি কলেজ পাড়াতে। আজ আমি আপনাদের মাঝে আমার সঙ্গে ঘটে যাওয়া একটি ঘটনা শেয়ার করতে চাচ্ছি। বর্তমানে কর্মজীবনের তাগিদে আমি চট্টগ্রামে অবস্থান করছি। ভূত এফএমের সঙ্গে আমি শুরু থেকেই জড়িত ছিলাম। আমি তখন হাই স্কুল পর্যায়ে পড়াশোনা করি। তখন থেকে আমি ভূত এফএমের একজন বড় ফ্যান। তখন আমাদের এলাকাতে ইন্টারনেট স্পিড তেমন ছিল না, এবং সেই রকমভাবে ভূত এফএম শোনাও হতো না লাইভে। আমরা মূলত ডাউনলোড করে ভূত এফএম শুনতাম। তো কথা না বাড়িয়ে সরাসরি আমি আমার ঘটনায় চলে যাচ্ছি। রাসেল ভাই, ঘটনাটি 2014 সালে মার্চ মাসের মাঝামাঝিতে। প্রতিদিনের ন্যায় বিকেলবেলায় আমি এবং আমার বন্ধু মিশকাতুল আরিফিন একসঙ্গে ঘোরাঘুরি করছিলাম। তো মিশকাত হঠাৎ আমাকে বলে উঠলো, চল আজকে একটু দূরে কোথাও ঘুরতে যাই। আমি আর কথা না বাড়িয়ে ওকে বললাম, ঠিক আছে, আমি রেডি হচ্ছি, তুই রেডি হয়ে আমাকে নিয়ে যা। কিছুক্ষণ পরে মিশকাত বাসা থেকে বের হয়ে আমাকে কল করে, আমি বের হচ্ছি, তুই রাস্তায় এসে দাঁড়া। আমি আমার বাসা থেকে বের হয়ে হসপিটালের সামনে পোস্ট অফিস অবস্থিত, সেই পোস্ট অফিসের সামনে দাঁড়ায় আছি। কিছুক্ষণের মধ্যে আমার বন্ধু এসে আমাকে নিয়ে যায়। বলে রাখা ভালো, মিশকাত বাইক চালাতে খুবই পটু। বরাবরের মতো ওর বাইকে চেপে বসলাম, এবং আমাদের আজকের উদ্দেশ্য ছিল মুজিবনগরে যাওয়া। রাসেল ভাই, মুজিবনগরটা সবাই চিনে। মুক্তিযুদ্ধের সময় এটি বাংলাদেশের অস্থায়ী রাজধানী ছিল। ওখানে অনেক ভিত্তিপ্রস্তর আছে, স্মৃতিসৌধ আছে, মানচিত্র এবং দেখার মতো অনেক কিছুই আছে। পাশে রয়েছে ইন্ডিয়া বাংলাদেশের বর্ডার। তো আমরা দুজন বের হয়ে গেলাম ঠিক বিকেল 4টার দিকে। কিছুক্ষণের মধ্যে আমরা মেহেরপুর সদরে পৌঁছে গেলাম, আমাদের জেলা শহর যেটা। ওখানে আমরা ব্রেক নিলাম, নেওয়ার পরে একটু চা নাস্তা করে আবার পুনরায় মুজিবনগরের উদ্দেশ্যে রওনা দিলাম। বলে রাখা ভালো, মেহেরপুর থেকে মুজিবনগর দূরত্ব খুব বেশিও নয়, মোটামুটি 15 থেকে 16 কিলোমিটার দূরত্ব। একটা পর্যায়ে আমরা মুজিবনগর পৌঁছে গেলাম। মুজিবনগর 0 পয়েন্টে যাওয়ার পরে একটু সামনে গিয়ে স্মৃতিসৌধতে গিয়ে আমরা
কিছু ছবি উঠালাম। সেই সময় এত ভালো মানের ফোন ছিল না যে ভালো ভালো ছবি উঠাতে পারবো। ছবি ওঠানোর পরে মোটামুটি বিকেল নেমে আসে। তখন মিশকাত বলে, চল একটু বাগওয়ানের দিকে যাব। রাসেল ভাই, বাগওয়ানটা হচ্ছে মূলত একটা গ্রাম যেটা ইন্ডিয়ার বর্ডারের কাছে অবস্থিত। মিশকাত বলে বাগওয়ানে ওর এক ভাবির বাবার বাড়ি, ওর ভাবি নাকি ওখানে আছে। তো কোনোভাবে যদি ওর ভাবি জানতে পারে যে ও এদিকে আসছে কিন্তু ওর ভাবির সঙ্গে দেখা করে নাই, তাহলে ওর ভাবি অনেক রাগ করবে। এই ভেবে ও আমাকে রিকোয়েস্ট করে, চল না একটু গিয়ে জাস্ট ঘুরে আসবো। আমি ওর কথা মতো রাজি হয়ে গেলাম। এরপর আমরা স্মৃতিসৌধ থেকে সোজা গিয়ে ডান দিকের রাস্তা ধরে, এক কথায় মুজিবনগরের পিছন সাইডের যে রাস্তা যেটা ইন্ডিয়ার কোল ঘেঁষে গেছে, ওই রাস্তা দিয়ে দুজনা রওনা দিই। কিছুক্ষণের মধ্যে আমরা বাগওয়ানে পৌঁছায় যাই এবং ওর ভাবির বাবার বাসায় পৌঁছাই। তো আমাদেরকে বিভিন্ন রকম নাস্তা আপ্যায়ন করা হয়ে গেল। এরই মধ্যে সন্ধ্যা ঘনিয়ে আসার একটা সম্ভাবনা দেখলাম। তখন মিশকাত বলে উঠলো, এই সন্ধ্যা হয়ে যাচ্ছে, আজকে চল এখনই বের হয়ে পড়ি। আমি বললাম, হ্যাঁ আমি এটাই তোকে বলতে চাচ্ছিলাম, কিন্তু আমি তো তোকে বলতে পারছি না, তোর ভাবি কি ভাববে না ভাববে এই হিসাবে। ঠিক আছে চল আমরা বের হয়ে যাই। এরপর মিশকাত এবং আমি ওখান থেকে বিদায় নিয়ে রাস্তার মধ্যে আসতে আসতে, বলে রাখা ভালো রাসেল ভাই, বাগওয়ান পার হওয়ার পরে গ্রামটা পার হয়ে এসে একটা মোড় আছে। মোড়ের ডান দিক দিয়ে গেলে যেটা চুয়াডাঙ্গা জেলার একটা রোড থাকে এবং বাম দিক দিয়ে সোজা আসলে এটা হয় মুজিবনগর ভিত্তিপ্রস্তর পিছন সাইডের ইন্ডিয়ার বর্ডার ঘেঁষে যে রাস্তাটা সেটা। তো আমরা মুজিবনগর পিছন সাইডের রাস্তা দিয়ে আসতেছিলাম। পথের মধ্যেই মিশকাতকে আমি রিকোয়েস্ট করলাম, গাড়িটা একটু থামা, আমার একটু প্রাকৃতিক কাজ করতে হবে। মিশকাত বলল যে হ্যাঁ আমারও তো একই অবস্থা, ঠিক আছে সামনে ব্রেক করি। এর মধ্যে মুজিবনগরের ভিত্তিপ্রস্তর দূরত্ব আর 2 থেকে 3 কিলোমিটার আছে, তাহলে আমরা পৌঁছায় যাব। এরকম একটা পরিস্থিতিতে আমরা দাঁড়ালাম। দাঁড়ানোর পরে মাঠের মাঝে আসতে পথে মাঠের মাঝে ডান দিকে একটা পুরাতন ভাঙা বাড়ি ছিল। তো আমি কিছু না বলেই পুরাতন ভাঙা বাড়ির ভিতরে চলে যাচ্ছি। যাওয়ার পরে পুরাতন ভাঙা বাড়ির ওখানে আমি যখন আমার প্রাকৃতিক কাজ সারি, তখন একটা গা ছমছমে ভাব আসলো। মিশকাতও নামলো, নেমে ও আমার একটু দূরে গিয়ে ও বলল যে কেমন জানে একটা গা ছমছমে একটা ভয় ভয় কাজ করতেছে। ঠিক সেই সময় রাস্তা দিয়ে একটা লোক বাইসাইকেল চালিয়ে যাচ্ছিলেন এবং উনি বলল, বাবারা ওখানে প্রস্রাব করো না, তোমরা উঠে আসো। আমরা কথাটা কানে না নিয়ে আমরা আমাদের কাজ সেরে আবার পুনরায় রাস্তায় চলে আসি। আসার পরে মিশকাতকে বললাম, ঠিক আছে এবার চল রওনা দিই। কিন্তু একটা বিষয় রাসেল ভাই, ওখানে নামার সঙ্গে সঙ্গে যে মনের ভিতরে একটা ভয়ে কাটা বাঁধছিল, যেন কেমন কেমন যেন একটা মানে অন্যরকম অনুভূতি। তো মিশকাত যথারীতি বাইক স্টার্ট দিল। দেওয়ার পরে কিছু দূর আসার পরে 2 থেকে 3 মিনিট রাস্তা আসার পরে ও কিন্তু তখন বাইক খুব স্লোলি চালাচ্ছে। স্পিড ছিল 30 থেকে 35 বা তারও কম। ঠিক সেই সময় আমি একটা জিনিস খেয়াল করলাম, বিপরীত দিক থেকে শ্যালো মেশিন চালিত মানুষ বহনকারী একটি গাড়ি দ্রুত গতিতে আসতেছে, বেশ গতিসম্পন্ন। এবং তখনই দেখি রাস্তার ডান দিক থেকে একটা হলুদ ড্রেস পরা মেয়ে উঠছে, কিন্তু আমি তার চেহারাটা দেখতে পাইনি রাসেল ভাই। ঠিক ওই মেয়েটাও রাস্তায় উঠলো এবং বিপরীত থেকে শ্যালো মেশিন চালিত গাড়িটা এসে একটা ধাক্কা লাগলো। মুহূর্তের মধ্যে আর কোনো কিছু নাই, গাড়িটা বের হয়ে আমার সাইড দিয়ে চলে গেল। আমি এটা দেখে এক প্রকার বাকরুদ্ধ। তখন মিশকাতকে বলি, এইভাবে ঠিক আঞ্চলিক ভাষায়, মিশকাত তুই কি কিছু দেখছিস? ও বলে, না আমি তো কিছু দেখি নাই। আমার সাথে গাড়ি টান, জাস্ট আমরা তখন আঞ্চলিক ভাষায় যেভাবে বলছে আর কি। ও বলে, কেন কি সমস্যা? আমি তোকে গাড়ি টানতে বলছি, তুই টান। তখন মিশকাত ওর বাইকে ফুল স্পিডে এবং এত দ্রুত আসলো। বলছে কি হয়েছে বলবে তো? আমি তখন কোনো কথা না বলে জাস্ট বলতেছি তুই গাড়ি টান।
এবং ও ফুল স্পিডে রাসেল ভাই কি বলবো 1 মিনিটের মধ্যেই ওর মনে হলো যে মজনুনগর ভিত্তিপ্রস্তরে চলে আসছে, এইরকম স্পিডে ও টেনে আসছে। মিনিমাম তখন 70-80-র উপরে স্পিড ছিল ওর গাড়িতে, তারও বেশি। এরপরে ও যখন ভিত্তিপ্রস্তরে আবার আমরা পুনরায় পিছন গেট দিয়ে প্রবেশ করি এবং এবার আমরা মানচিত্রে যে এরিয়াটা আছে ওখানে উপরে বসি, 2 তলার উপরে উঠে আমি ওকে বলি যে তুই কি কিছু দেখছিস? মিশকাত বলে না, আমি তো কিছু দেখি নাই। তো তুই এবার বল, কেন আমাকে এত দ্রুত গাড়ি চালাতে বললে, আর কেন এবার এভাবে আসলে, আর কেন এবার তুই ভয় পাচ্ছিলি? আমি তখন বিস্তারিত ওকে বললাম যে এরকম বিষয়, ডান দিক থেকে এরকম একটা মেয়েকে দেখলাম, বিস্তারিত ওকে ভেঙে বলি। ও বলে যে না, আমি এমন কিছু দেখি নাই বা আমার সামনে এমন কিছু আসে নাই। আমি বলছি শিওর তুই এটা দেখিস নাই? বলছে হ্যাঁ আমি শিওর কিছু দেখি নাই। কিন্তু রাসেল ভাই, আমি এটা মানে এখন পর্যন্ত আমার চোখের সামনে সেই দৃশ্যটা ভাসে। পরবর্তীতে আমি অনেক ভয় পাই। আমি বললাম ঠিক আছে, আর আমি এখানে থাকতে চাচ্ছি না, চল যাই, বাসায় যাই। এরই মধ্যে আমরা রওনা দিলাম। মেহেরপুরে আসার আগে দারিয়াপুর নামে একটা স্থানে তখন মাগরিবের আজান অলরেডি দিয়ে দিয়েছে। তো আমরা স্বাভাবিকভাবে আসছিলাম, কিন্তু আমার ভিতরে রাসেল ভাই ভয়টা কাজ করছিল। মিশকাত অনেকবার আমাকে বলে যে ভয় পাস না, চল দেখি কি করা যায়। তো রাসেল ভাই বলে রাখা ভালো। এরপরে আমি একটু সাহস নিয়ে কিছু ছোড়া টোড়া পরে বাইকে বসলাম। বসার পরে পুনরায় আমরা গাংনীতে চলে আসলাম। আসার পরে আমাদের এক বড় ভাই ছিলেন, ওনার নাম ইলিয়াস হোসেন। তো ওনার সঙ্গে একটু কথা বললাম যে ভাই আজকে তো আমরা ঘুরতে গেছিলাম, এরকম বিষয় ঘটছে আমাদের সঙ্গে, তো এখন কি করা যায়? বলে আচ্ছা ঠিক আছে, চল তোকে একজনের কাছে নিয়ে যাই, ওনার কাছে গিয়ে একটু ঝাড়ফুঁক করে আসি। তো নাম পরিচয় আমি ওনার ব্যক্ত করছি না। আমাদের গাংনীতে একজন ব্যক্তি আছে যিনি বেশ ঝাড়ফুঁক বা অন্যান্য কাজে বেশ ভালো পারদর্শী। ওনার কাছে গেলাম। তো উনি মাগরিবের নামাজ পড়ে উনি বাসায় আছে, বের হয়ে আসলেন ডাকার পরে। আসার পরে আমাকে বললো কি হয়েছে, কাহিনী বলো তো বাবা। তখন আমি ওনাকে বললাম যে কাকা এই কাহিনী, এই ব্যাপার ঘটছে আমার সঙ্গে, আমি এরকম ভয় পেয়েছি। তো উনি আমাকে বলে যে আরে কোনো ব্যাপার না। উনি আমার পিঠে জাস্ট কয়েকটা থাবা দিয়ে বলে যে ইয়াং বয়সে তোমাদের যে বয়স এখন, তোমাদের যে অবস্থা, তাতে এরকম একটু সমস্যা কম বেশি সবারই হয়, ঠিক আছে তোমাকে আমি একটু দেখতেছি। দেখে উনি কিছু ঝাড়ফুঁক করলেন, কিছু ফু দিয়ে কিছু করে পিঠে 2টা থাবা দিয়ে বললো যাও বাবা, সমস্যা হবে না ইনশাল্লাহ। তো এরপর রাসেল ভাই আমি কেন জানি মনের ভিতরে ভয়টা দূর করতে পারছি না। পরবর্তীতে যে যার বাসায় বলতে আমি আমার বাসায় চলে আসলাম, মিশকাত চলে গেল, ইলিয়াস ভাই চলে গেল এবং যার সময় বলে গেল যে সমস্যা নাই, আশা করি আর কিছু হবে না। তো রাসেল ভাই আমি যথারীতি রাত্রে খাবার খেলাম। খাবার খেয়ে আমার ফোনটা হাতে নিয়ে আমি দেখলাম যে আমার ছবিগুলো দেখছিলাম যে আজকে কেমন ছবি উঠাইছি। তো হঠাৎ করে ওই কাহিনীটা আবার আমার মাথায় আসে, কেমন যেন নার্ভাস ফিল করি। তো তারপরে আমি কখন কিভাবে ঘুমায় গেছি আমি নিজেও জানি না। ওই দিন রাত্রে ভালো আছি, কোনো সমস্যা নেই আলহামদুলিল্লাহ। এরপরেও 2-3 রাত কেটে গেল, কোনো সমস্যা নেই। 1 সপ্তাহ কেটে গেল, কোনো সমস্যা নাই। প্রায় 10 দিন পরে রাসেল ভাই আমি যখন রাত্রে শুয়ে আছি আমার রুমে, দেখি একটা ধূপ করে শব্দ হলো। আমি ঘুমিয়ে আছি, আমি বুঝতে পারছি একটা শব্দ হলো ধূপ করে, এবং শব্দটা আমার পায়ের ডান দিকে থেকে আসলো। তো আমি ভাবতেছি এত রাত্রে কিসের শব্দ, মানে ঘুমের ভিতরে আমি অনুভব করতেছি। একটা পর্যায়ে কিছুক্ষণ পরে দেখে আমার শরীর কেমন যেন ভারী হতে লাগে। তো আমি কোনোভাবেই যেন নড়তে পারছি না বা চড়তে পারছি না। তখন আমার ওই অবস্থাতে মাথায় আসলো যে বোবাই ধরে নাকি, এরকম একটা কথা শুনছিলাম, হয়তো আমার বোবাই ধরছে। তো আমি অনেক কষ্টে আল্লাহু আকবার কথাটা মুখ দিয়ে উচ্চারণ করে একটা ধাক্কা দিয়ে ওটাকে ফালাই দিই। আমি বুঝতে পারছি যে ওটাকে আমি ফালাই দিলাম, এবং ও গিয়ে যে আমার রুমের দেওয়ালের সঙ্গে ধাক্কা খাইছে সেটাও বুঝতে পারলাম। সঙ্গে সঙ্গে কিন্তু আমি জেগে গেলাম রাসেল ভাই। এরপরে দেখি আমার পুরো শরীর ঘেমে ভিজে গেছে। তখন আমি বুঝতে পারলাম সামথিং রং। এটা ছিল আমার প্রথম দিনের অবস্থা। এর কিছুদিন পরে আমি ভালো ছিলাম, অন্তত 5-7 দিন আবারও ভালো আছে, কোনো সমস্যা নেই। ঠিক এর কিছুদিন পরে পুনরায় সেম অবস্থা, ধূপ করে একটা শব্দ হলো। শব্দ হওয়ার পরে আজকেও সেম আমার শরীর ভারী হয়, কিন্তু আজকে যেন আমি একটা জিনিস ফিল করলাম, এটা কোনো পুরুষ না, এটা একটা মেয়ের মতো লাগলো, জাস্ট আকৃতি। সে কেন জানি আমার সঙ্গে খুব অত্যাচার, মানে আমাকে মেরে ফেলতে চাচ্ছে, এরকম একটা অনুভূতি মনে হলো।
পরবর্তীতে আমি ভাবতেছি না, এটা কি হচ্ছে আমার সাথে। এইবার কেন জানি আমি কোনোভাবে ওর হাত থেকে মানে নড়তেও পারছি না, কিছু বলতেও পারছি না, আমার মুখ বন্ধ হয়ে আসছে। অনেকক্ষণ পরে আমি যা হোক আবারও সেম স্বাভাবিক অবস্থায় চলে আসলাম। এবার ওরে লাথি দিয়ে নাই, ওরে ধাক্কা দিছি, কিন্তু সাথে সাথে হাওয়া বের হয়ে দেখি আমার রুম পুরো নীরব, কিন্তু আমার শরীর ঘামা। এটা গেল দ্বিতীয় দিন। রাসেল ভাই, সব থেকে মারাত্মক অবস্থা হয়েছিল তৃতীয়বার। এই তৃতীয় কাহিনীটা ঘটছে ঠিক ওর 3 দিন পরেই। দ্বিতীয় কাহিনী ঘটার 3 দিন পরেই আমি শুয়ে আছি, পাশের রুমে আব্বা মা বা ওনারা আছে। তো আমার শুয়ে থাকা অবস্থায় দেখলাম যে কেউ একজন দরজা দিয়ে ঢুকলো। আজকে ধূপ করে শব্দ না, মনে হলো যে দরজা খুলে ঢুকছে। আমি কিন্তু ঘুমিয়ে আছি, এবং সে এসে অন্য দিনের তুলনায় আজকেও আমার সঙ্গে ধস্তাধস্তি শুরু করছে, এবং সেটা চরম একটা মাত্রায়। তা আমি কোনোভাবেই আজকে বের হতে পারছি না। একটা পর্যায়ে আমি সেম সিস্টেমে আর কি আল্লাহু আকবার কথাটা উচ্চারণ করছিলাম, এবং ধাক্কা দিয়ে লাথি দিয়ে ফালাই দিয়েছিলাম। পরবর্তী ঘুমে আমি উঠে দেখি, ঘুমে থেকে না, আমি উঠে দেখি যে আমার ঠোঁটের মাঝখান দিয়ে রক্ত বের হচ্ছে। রাসেল ভাই, এই যে ঠোঁটের মাঝখান দিয়ে আমার রক্ত বের হচ্ছে, আমি সঙ্গে সঙ্গে আমি চিৎকার দিই মা মা করে। তো মা আসে, আব্বাও আসে, এসে দেখে যে হ্যাঁ আমার ঠোঁট দিয়ে রক্ত বেরোচ্ছে। রাসেল ভাই, বলে রাখা ভালো, আমার এই ঠোঁটের দাগটা আজ পর্যন্ত আছে। এখনো যদি কেউ মানে একটু খেয়াল করে দেখতে পাবে যে যে জায়গাটা কেটে গেছিল সেটা দিয়ে দাগ হয়ে আছে, এবং বেশ ব্লাড বের হয়েছিল। অবশেষে ওই দিন ঘুমিয়ে গেলাম। তো এভাবে মোটামুটি চলতে আছে, কিন্তু এরপরে আর এইরকম অত্যাচার হয়নি। জাস্ট স্বাভাবিক আসতো, ধূপ করে শব্দ হতো, তখন আমি এটাকে মানায় নিলাম আস্তে আস্তে। এরপরে রাসেল ভাই চলতে থাকে এটা প্রায় 13 সাল থেকে 16 সাল পর্যন্ত, কন্টিনিউ 3টা বছর, কোনো মাসে 2 বার, কোনো মাসে 1 বার, এরকম চলতে থাকে। আবার দেখা গেল টানা 3 মাসও কোনো সমস্যা হয়নি, এরকমও আছে। তো এটাকে আমি মানায় নিয়েছিলাম যে এটা হয়তো বোবা টোবা হবে স্বাভাবিকভাবে, ব্যাস কোনো সমস্যা নেই। 2016 সালে যখন নভেম্বরে আমি আমার ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্টের জন্য ঢাকাতে আসি, এবং ঢাকাতে আসার পরে আমি মিরপুর 1-এর ডি ব্লকের এভিনিউ রোডের কোনো একটা বাসা, স্পেসিফিক কারণে বাসার নামটা বলতেছি না, তো এভিনিউ রোডের যে বাসায়, সেখানে আমরা নিচতলাতে এক রুমে 4 জন থাকতাম। থাকার পরে আলহামদুলিল্লাহ আমি সব সমস্যা থেকে কেন যেন মুক্তি পেয়ে গেলাম। কোনো সমস্যা হলো না, ঢাকাতে এসে খুব স্বাভাবিকভাবে থাকলাম। টোটাল আমার অ্যাটাচমেন্ট ছিল 3 মাস, তো তার মধ্যে 2 মাস আমার কোনো সমস্যা হয়নি। 2 মাস পরে হঠাৎ একদিন আমি ওয়াশরুম থেকে আসার সময় খেয়াল করি যে মনে হচ্ছে আমার পিছনে কেউ একজন আছে, সে আমাকে ফলো করছে। তো আমার আর সাহস হয়নি রাসেল ভাই পিছনে তাকানো। তো এই অবস্থাতে আমি রুমে প্রবেশ করি, আমার বেডে শুয়ে পড়ি। ঠিক এর কিছুক্ষণ পরে আমার চোখগুলো যখন ঘুমে আটকে গেছে, আমি ঘুমের মধ্যে চলে গেছি, তখন সেম আগের মতো অবস্থা। কেউ একজন আসলো, এসে আমার বুকের উপর চড়ে বসছে, এবং আমি বুঝতে পারি যে সেটা একটা মেয়ে ছিল, সেটা কোনো ছেলে না। তো এর কিছুক্ষণ পরে আবার ভোর হয়ে যায়। ওই দিন শেষের দিকে সময়টা হঠাৎ আজান দেয়, তারপরে দেখি সব ক্লিয়ার। যাক, আমি যথারীতি ঘুমিয়ে গেলাম। এরপরে ঢাকাতে আমার কোনো সমস্যা হয়নি। আমি আমার ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট শেষ করলাম এবং বাসাতে ব্যাগ গেলাম। ব্যাগ যাওয়ার পরে রাসেল ভাই আমি স্বাভাবিক, কোনো সমস্যা নাই, চলতেছে আমার লাইফ। আমি ভাবলাম যে সমস্যাগুলো হয়তো সমাধান হয়ে গেছে, আলহামদুলিল্লাহ এখন আমি সব ঠিক আছে। কিন্তু না রাসেল ভাই, ঘটনা এখনো আমার সঙ্গে চলতে লাগলো। এবার ঘটনাগুলো কেমন জানি ভিন্ন ভিন্ন হতে লাগলো। আগে আসতো সে মেয়ের রূপ ধরে, এবার কেন জানি সে আমার নিজের রূপ ধরে আসছে। আমার নিজের রূপ ধরে যখনই আসতেছে তখনই আমার ভিতরে একটা অন্যরকম অনুভূতি হচ্ছে। কেন সে ফার্স্টে আসলো একটা ছেলে, তারপরে আসলো একটা, বুঝতে পারলাম যে একটা মেয়ে, এখন আবার আমার রূপ ধরে। তো 2017 সালের ফেব্রুয়ারি বা জানুয়ারিতে এরকম হবে। তো তখন আমি ওর সঙ্গে অনেক ধস্তাধস্তি করছি ঘুমের ভেতর, ওর প্রত্যেকবার কিন্তু সেম ক্যাটাগরিতে আসে।
ধস্তাধস্তি করতে করতে আমি ঘুমের ভিতরে খেয়াল করছি আমি ওর গলাটা ধরে বাসার গেট খুলে ওর গলা ধাক্কা দিয়ে বের করে দিই আর কি। তো ও যাওয়ার সময় একটা মুচকি হাসি দিয়ে যায় আমাকে। আমি জানতাম না ওর হাসির কারণটা কি বা ও হাসি দিয়ে কি বোঝাতে চাচ্ছে। আমি ওকে ছেড়ে দিয়ে ব্যাস, এরপরে আলহামদুলিল্লাহ টানা 6টা মাস আমার কোনো সমস্যা হয়েছিল না। আমি খুব স্বাভাবিকভাবে জীবনযাপন করছিলাম। তখন আমার একটা জব অফার আসে মহাখালী DOSS এর বিরুদ্ধে, IT সাপোর্ট ইঞ্জিনিয়ার হিসেবে। আমি তখন জবের জন্য আবার পুনরায় ঢাকায় ব্যাক করি। তখন আমি ফার্মগেটের একটা হোস্টেলে উঠি। সঙ্গত কারণে আমি হোস্টেলটার নাম বলতেছি না, এটা মণিপুরি পাড়ার একটা হোস্টেল আর কি। তো হোস্টেলে ওঠার পরে ওখানে ছিলাম প্রায় 2 মাস। ওখান থেকে অফিস করলাম আসলাম। তো আমার অফিসের মোটামুটি কি বলবো রাসেল ভাই, আসলেও যে অফিসটা ছিল এরকম 3টা রুম, একটা CEO স্যারের জন্য, আর একটা আমরা সবাই থাকতাম, আর একটা কল সেন্টার বা অন্যান্য কাজে ব্যবহার হতো। তো অফিসে মোটামুটি সবাই থাকতো। তো আমার যে রুমটা, এখানে শুধু আমি থাকতাম, বাকিরা সব বাইরে টেকনিক্যাল কাজে চলে যেত। আমাকে জাস্ট অফিস থেকে বসে বসে সাপোর্ট দেওয়া লাগতো। তো আমার একা একা অফিসে বসতে ভয় লাগতো, মনে হতো এই যেন মাথার উপর কে, এই যেন বামে কে। কিন্তু একবার মানে মনকে আমি বোঝাই দিতাম যে আমি আছি DOSS এর ভিতরে, যে এলাকাটা অনেক ভালো, সো এগুলো কোনো সমস্যা না। যাক রাসেল ভাই, এভাবে চলতে চলতে প্রায় 1 মাস হয়ে গেল, আমি আর সমস্যা ফেস করি নাই। পরবর্তীতে আমি PSC-তে ভর্তি হওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করি এবং ফাইনালে আমি ওয়ার্ল্ড ইউনিভার্সিটিতে আর কি ভর্তি হই। তো তখন আমি ফার্মগেট থেকে মিরপুরে শিফট করি এবং এবারও আমি মিরপুর 1-এর D ব্লকের 8 নম্বর রোডের কোনো একটা বাসাতে উঠি। সঙ্গত কারণে আমি স্পেসিফিক ভাবে বলছি না, বললাম আর কি একটা বাসাটা মূলত 7 তলা ছিল এবং উপরে একটা চিলেকোঠার আর কি বলা চলে। তো চিলেকোঠায় আমরা থাকতাম। তো আমি তখন 2018 সাল হয় নাই, 17 শেষের দিকে আর কি, তখন আমি ওই ম্যাচে উঠলাম এবং ওই ম্যাচে ওই যে এভিনিউ রোডে যাদের সঙ্গে থাকতাম তারাই তখন ওই ম্যাচে থাকতো। তো তখন আমি ওই রুমে ওদের সঙ্গে একসঙ্গে থাকলাম, এক রুমে 4 জন থাকার পরে আমি আমার পড়াশোনা কন্টিনিউ করলাম। করতে করতে মোটামুটি 1-2টা সেমিস্টার হওয়ার পরে আমি আমার ওই মহাখালীর ওই জবটা কুইট করি এবং পুরোপুরি আমি তখন পড়াশোনার ভিতরে ইনভলভ হয়ে যাই। তো একটা পর্যায়ে রাসেল ভাই এভাবে চলতে চলতে স্বাভাবিকভাবে জীবন চলছিল, আর কোনো সমস্যা দেখা দিচ্ছিল না বা কোনো ভয়ভীত কাজ করছিল না। কিন্তু রাসেল ভাই 2018 শেষের দিকে বা সম্ভবত আগস্টের দিকে কুমিল্লার একটা ছেলে নাম হচ্ছে রাসেল, তো আমাদের ম্যাচে আসে। তো ওর সঙ্গে আমি রাতে লুডো স্টার খেলতাম, 2 জন মিলে টিম মেম্বারে খেলতাম। তো খেলতে খেলতে খেয়াল করতাম ঠিক রাত 2টা, ঠিক একদম রাসেল ভাই 1 মিনিট কমও না বেশিও না, মোবাইলে ঘড়িতে দেখতাম রাত 2টা। তখন ছাদের উপরে দুমদাম বা মাও বিভিন্ন ধরনের, মানে একবার মনে হচ্ছে বিড়ালের আওয়াজ, আর একবার মনে হচ্ছে দুমদাম করে আওয়াজ হচ্ছে, মানে অদ্ভুত একটা আওয়াজ হতো। তো আমি রাসেলকে বললাম, রাসেল তুমি কি কিন্তু শুনতে পাচ্ছ? রাসেল বলে হ্যাঁ ভাই, আমি তো কিছু আওয়াজ শুনতে পারছি। তো রাসেল বাইরে বের হতে চাই, আমি ওকে বাধা দিই যে না, এই সময় যেতে নাই, এটা নিশিরাত, অনেক কিছু শোনা যায়, তো যাওয়ার দরকার নাই। রাসেল বলে ঠিক আছে ভাই, সমস্যা নাই, দেখি আরো 2-1 দিন। তারপরের দিন সমস্যা হয়নি। এরপরের দিন আবারও আমরা লুডোসটা খেললাম মনোযোগ, ঠিক রাত 2টায় সেম আওয়াজ। না, এটা তো জটিল একটা সমস্যা হয়ে দাঁড়াইছে। তখন আমি রাসেলকে বলি, রাসেল আজকেও কিন্তু সেম? রাসেল বলে জি ভাই, আজকেও সেম, আজকে আমি বাইরে যাবোই, আপনি নিষেধ করলেও আমি যাবো। আমার না রাসেল আজকে যাবো না, দেখা যাক আর 2-1 দিন। যাই হোক, রাসেলকে আমি নিষেধ করি, আর রাসেল ছেলেটা অনেক সাহসী ছিল। এরপরে 3য় দিন সেম সমস্যা। এবার রাসেল আমাকে কিছু না বলে ও একাই চলে গেছে ছাদের উপর টর্চ নিয়ে। ও ছাদের দরজা খোলার সঙ্গে সঙ্গে আওয়াজটা বন্ধ, এবং ওর মোবাইলের টর্চ দিয়ে উপরের ট্যাঙ্কি, পানির ট্যাঙ্কি যেটা, সেগুলো সবকিছু দেখলো, কোথাও কিচ্ছু নাই, শুধু একটা ছোট বট গাছের চারা দেখলো ওখানে। তো ও কি করলো, ওই রাত্রেই বট গাছের চারাটা উঠে ফালাই দিয়ে চলে আসলো, বলে ভাই আমি ছাদের উপর গেছিলাম, সবকিছু দেখছি, শুধু একটা বট গাছ ছিল, ওই চারাটা আমি ফালাই দিয়ে চলে আসছি, আর কিছু না।
তো এরপরে যাই হোক আর সমস্যা হতো না। কিন্তু রাসেল ভাই, আমি মাঝে মাঝে যখন মনে হতো যে একটু ছাদের দিকে যাই, রুমে গরম লাগছে, কেমন যেন একটা ভয় পেতাম, সমসম করতো, মনে হতো এই যেন কে আছে, এই যেন কে আছে। আমার রাসেল ভাই এখন পর্যন্ত যদি আমি কোথাও যাই একা একা, মনে হয় যেন আমার পিছনে কেউ ফলো করছে, আমার পিছনে কেউ ফলো করছে। কিন্তু না, আমার পিছনে তো কেউ ফলো করে না। কেন যেন আমার এই অনুভূতিটা এখনো আছে। আমি জানি না এটা কোনো সাইকোলজিক্যাল প্রবলেম কিনা বা প্যারানর্মাল কোনো কিছু কিনা। রাসেল ভাই, এরপরে আমি আবার পুনরায় মাঝে মাঝে ছুটিতে দেশের বাড়ি যেতাম। তো এরই মাঝে আমার বাবা মা আর কি দেশের বাইরে বলতে ইন্ডিয়াতে গেছিল একটু ডক্টরেট ট্রিটমেন্টের জন্য, আমার ছোট ভাইয়ের জন্য। তো কোনো কারণবশত ছাড়াই আমাকে একা একা আর কি বাসাতে থাকতে হয়েছে। তো এই যে কয়দিন আমি একা একা থাকছি, তো প্রথম দিন যাওয়ার পরে আমার উপরে এরকম শুরু হলো পুনরায় তরসর। তো আমি ব্যাপারটা নিতে না পেরে তখন আমি ভাবলাম যে আমি যদি কোরআন তেলাওয়াত দিয়ে রাখি তাহলে কি হবে, দেখি একটু। এরপরে আমি আমার ফোনে সূরা ইয়াসিনটা চালায় রাখতাম সবসময়। তো রাত্রে ঘুমানোর আগে আমি সূরা ইয়াসিন চালায় ঘুমাচ্ছি, কোনো সমস্যা নাই। বা অন্যান্য কোনো কোরআন তেলাওয়াত দিয়ে আমি ঘুমাইতাম, কোনো সমস্যা নাই। এইভাবে আমি আমার জীবনে অনেকটা সময় পার করছি, শুধু রাত্রে সমস্যাগুলো থেকে রক্ষা পাওয়ার জন্য। তো আমাকে তখন পরামর্শ দেয় অনেকে যে তোর হয়তো বা কোনো একটা নজর পড়ছে, কেউ তোর পুরো নজর রাখছে, যার জন্য তোর এত সমস্যা। তো আশা করি যে এটা বিয়ের পরে ঠিক হয়ে যাবে। আমি ভাবলাম যে হয়তো বা ঠিক হয়ে যেতেও পারে। তো এরপরে আর কি রাসেল ভাই চলতে চলতে একটা পর্যায়ে এই যে কোভিড এর সমস্যাটা দেখা দেয়। তখন তো বাসাতে সবাই ছিল, সবার সঙ্গে বসে থাকা, সময় পার করা, তা আস্তে 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 এটাও অনেকটা কমে আসছিল, খুব একটা সমস্যা হয়নি। তো এরকম করতে করতে কোভিড শেষে 2021 সালের ডিসেম্বরে আমি একটা জব অফার পাই। সঙ্গত কারণে আমি কোম্পানিটার নাম বলতেছি না, এবং আমার পোস্টিং হয় চট্টগ্রামে, এবং এটা একটি সাগর পাড়েই বলা চলে, একদম সাগরের পাশেই। সেখানে আমি অবস্থান করি এবং ওখানে আমার একটা আবাসিক স্থল ছিল। তো সেই আবাসিক স্থলে আমি অফিস করতাম, অফিস করে আমি আমার আবাসিক বিল্ডিং এ চলে গিয়ে থাকতাম। তো সাগর পাড়ে রাসেল ভাই কিছু সমস্যা শুনছিলাম আগে, যেটা আমি নিজেই ফেস করছি। সেটা হচ্ছে রাসেল ভাই, ওই যে আবাসিক বিল্ডিং এ আমি থাকতাম, ওখানে যে কেয়ারটেকার থাকতো, তো ওকে আমি একদিন প্রশ্ন করে যাচ্ছা এই বিল্ডিং এ কি কোনো সমস্যা আছে? তো কেয়ারটেকারটা সিটা গেছিল, বলছে হ্যাঁ স্যার এখানে কিছু সমস্যা আছে। আমি বলি আমি কিন্তু বেশ কয়েকদিন দেখছি যে রাত্রে ঘুমানোর সময় আমার সমস্যা ফেস করি, প্লাস আমি বাইরে হলে একটা সমস্যা ফেস করি। ও বলে যে জি স্যার এরকম সমস্যা এখানে কিছু আছে, কেননা একটা সময় আপনারা যখন এই বিল্ডিং থেকে চলে যান আর কি ঈদের ছুটিতে বা অন্য কোনো সময়ে, তো তখন আমি একা একটা রুমে ছিলাম এবং কেউ একজন এসে আমার গলা চেপে ধরছিল। তো আমি তখন অনেক জোরে দৌড় দিয়েছিলাম, দৌড় দিয়ে বাইরে বের হয়ে গেছিলাম। এরপর থেকে স্যার আমি আর এই বিল্ডিং এর রাত্রে থাকি না, আর এই বিল্ডিং এ কেউ থাকতেও চায় না, আমাদের যারা জানে বিষয়টা। আচ্ছা আচ্ছা আমি বুঝতে পারছি। আসলে রাসেল ভাই, আমি একটা জিনিস বুঝি না, আমি বিভিন্ন সময় বিভিন্ন এলাকায় যাই, তো যাওয়ার পরে কিছু কিছু এলাকায় আমার কাছে মনে হয় যেন এখানে সামথিং রং। কেন জানেন, আমি বুঝতে পারি যে মনে হয় যে এখানে একটু সমস্যা আছে, এরকম আমি ফিল করতে পারি। আমি জানি না এটা আদৌ ঠিক কি ভুল, তবে আমার ভিতরে একটা ফিল আসে। যেমন আমি একটা সময় চট্টগ্রামের বিভিন্ন স্থানে ঘুরছি, তার মধ্যে উল্লেখযোগ্য, এটা সবাই জানে, অনেক রকম ঘটনা আছে যেটা নিয়ে। তো সেখানে আমি গেছিলাম, জায়গাটার নাম বলছি না, বুঝে নিয়েন যদি সম্ভব হয়। সেখানে গিয়েও আমি ওখানেও একজন গার্ডকে প্রশ্ন করছিলাম যে আপনাদের তো এত সুন্দর একটা পার্ক, তো আমার কাছে একটু গা ছমছমে মনে হচ্ছে। তো বলে যে স্যার এখানে একটু সমস্যা হয় আর কি, কম বেশি, আগে হতো এখন একটু কম। পরবর্তীতে আমি সেটা নিয়ে রিসার্চ করলাম, করে দেখলাম যে হ্যাঁ ওই জায়গাটা নিয়ে অনেকগুলো ঘটনায় আছে এবং অনেকগুলোই আছে, এমনকি ভূত এফএমেও প্রচার হয়েছে ওই জায়গাটা নিয়ে। তো এভাবে রাসেল ভাই আমি যখন চট্টগ্রামে বসবাস করলাম তখন আমার উপরে অত্যাচার হতে লাগলো। তবে এক রুমে আমরা 3 জন থাকতাম, যার জন্য আর কি আমার খুব একটা সমস্যা হতো না। আমি এমনও হয়েছে রাসেল ভাই, আমি রাত 1টা 2টা 3টায় কর্ণফুলী নদীর এই প্রান্ত থেকে ওই প্রান্তেও গেছি, হয়তো বা কোনো কিছু খাইতে ইচ্ছে হয়েছে বা কোনো মার্কেটে যাবার ইচ্ছে হয়েছে, এরকমও করছি। তো রাত্রে আমার নদী পার হতে অনেকে ভয় পাই শুনছি, তো আমিও কম বেশি ভয় পেতাম। শুনছিলাম যে নদীতে নাকি এগুলো বেশি থাকে সাগর তীরে। যাই হোক রাসেল ভাই, এভাবে চলতে থাকলো চট্টগ্রাম আসাকালীন। তো এই বিষয়গুলো রাসেল ভাই এখনো আমার সঙ্গে চলতেছে, কন্টিনিউ চলতেছে। এখনো যদি আমি
কোনো রাত্রে ঘুমাই কোরআন তেলাওয়াত ছাড়া। তো মাঝে মাঝে সমস্যা হয়, সব সময় হয় না, তবে আগের তুলনায় অনেকটাই কম। তো এটাই ছিল আমার ঘটনা। এছাড়াও আমার সাথে আরো ছোটখাটো অনেক কিছু ঘটনা ঘটছে, সেগুলো স্কিপ করে দিয়েছি কারণ ঘটনাটি অনেক বড় হয়ে যাচ্ছে। তো রাসেল ভাই, এর ব্যাখ্যা কি আমি আজ পর্যন্ত পাই নাই, যে কেন আমার সঙ্গে এরকম হচ্ছে এবং এটা মেয়ে কেন, এই প্রশ্নটা আমি খুঁজে পাচ্ছি না। তো অনেকে অনেক রকম মতবাদ দিছে, তো আমি জানি না আমার এটা শেষ কোথায়। তবে আল্লাহর কাছে আমি এখনো দোয়া করি যে আল্লাহ এর থেকে যেন আমাকে মুক্তি দেওয়া হয়। আমি আর এভাবে নিতে পারছি না, কারণ একটা মানুষ আজ 10টা বছর এই বিষয়গুলো সাফার করছে এবং কন্টিনিউ একই জিনিস। রাসেল ভাই, এটাই ছিল আমার ঘটনা। এছাড়াও আমার কাছে অনেক ছোট ছোট ঘটনা আছে, আমি আস্তে আস্তে সেগুলো আপনাদের মাধ্যমে আপনাদেরকে পৌঁছাই দিব। আসলে রাসেল ভাই, কর্মজীবনে তো এর জন্য আসলে সবসময় সময় হয়ে ওঠে না। তো আজকে একটু ফ্রি ছিল, তাই এই ঘটনাটি আমি রেকর্ড করে আপনাদের কাছে পাঠাচ্ছি। ভালো লাগলে প্রচার করবেন। ধন্যবাদ রাসেল ভাই, ধন্যবাদ লিসেনার। আল্লাহ হাফেজ। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি জানি আপনি ভালো এবং ভালোর দলেই থাকেন, তো এই জন্য জিজ্ঞাসা করলাম না যে আপনি কেমন আছেন। তো রাসেল ভাই, আমি বরিশাল থেকে, আমার উপজেলা ভান্ডারিয়া এবং জেলা পিরিজপুর, আমার নাম আরিফ। আমি যে ঘটনাটি শেয়ার করতে যাচ্ছি সেটি আমার এক কাজিনের সাথে ঘটে যাওয়া ঘটনা রাসেল ভাই। এটা 2000 শতকের দিকে রাসেল ভাই। তো আমার সেই কাজিন আমার খালু হয়, আমি তাহার স্ত্রীর কাছ থেকে এই ঘটনাটি শুনেছি রাসেল ভাই। তো রাসেল ভাই, সে একদিন রাস্তা থেকে হেঁটে যায় এবং সে দেখতে পায় যে একটি কূপ, আমাদের বরিশালের ভাষায় বলে রাসেল ভাই বের, যেটাকে বের বলে। তো সেখানে দেখে যে 2টা মাগুর মাছ রাসেল ভাই, বড় আকৃতির 2টা মাগুর মাছ, যেটা স্বাভাবিক দেখা যায় না। তো রাসেল ভাই, সে কোনো কিছু না ভেবে তাড়াহুড়া করে বাসায় চলে যায়। বাসায় যাওয়ার পরে রাসেল ভাই একটা বস্তা নিয়ে আসে এবং বস্তা নিয়ে আসার পরে সে মাগুর মাছ দুটিকে আবার বাসায় নিয়ে যায়। বাসায় নিয়ে যাওয়ার পরে সবাই দেখে, দেখার পরে এটাকে রাসেল ভাই অ্যাবনর্মাল মনে করে, কোনো কিছু ভাবে না তারা। সবাই মিলেই এটাকে আর কি মাছ দুটাকে খায়, বাসার সবাই, পরিবারের সবাই মিলেই খায়। তো খাবার রাসেল ভাই 2 দিন থেকে 3 দিন পরে রাসেল ভাই সন্ধ্যার দিকে আমার সেই খালু হঠাৎ করে প্রচন্ড জ্বর এবং তীব্র পেটে ব্যথা শুরু হয় রাসেল ভাই। তো তারপরে পরের দিনে ডাক্তার দেখায়। ডাক্তারে আমাদের সেই উপজেলা থেকে জেলায় ট্রান্সফার করে দেয়। তো ট্রান্সফার করার পরে তারা মনে করে যে এটা অন্য কিছু, তো তাহারা এটাকে আয়সা ও হুজুর দেখায়। হুজুর দেখানোর পরে এবং কবিরাজ দেখায়, এরকম প্রায় 1 সপ্তাহ কাইটা যায়। 1 সপ্তাহ কাইটা যাওয়ার পরে ওই 1 সপ্তাহ মাথায় যেদিন, ওই দিন রাসেল ভাই সন্ধ্যার দিকে মারা যায় রাসেল ভাই। তো রাসেল ভাই, এখানেই ঘটনাটা শেষ না রাসেল ভাই। মারা যেদিন যায় রাসেল ভাই, সেদিন ছিল অমাবস্যার রাত। তো রাসেল ভাই, অমাবস্যার রাত ছিল। তো পরের দিন সকাল 10টার দিকে তার জানাজা হয়। জানাজা হওয়ার শেষে এরকম পরের 2 দিন ভালো ছিল, কোনো কিছু না, সবাই শোক পালন করতেছে। এরকম 2 দিন যাওয়ার পরে রাসেল ভাই, 2-3 দিন যাওয়ার পরে রাসেল ভাই দেখতে পায় যে তাহার যে স্ত্রী, অর্থাৎ আমার খালা, সে দেখতে পায় যে এরকম আমাদের বরিশালের ভাষায় রাসেল ভাই বলে যেটাকে উঠান, বাড়ির সামনে যে জায়গাটা রাসেল ভাই, সেটাকে আমাদের উঠান বলে বরিশালের ভাষায়। তো সেখানে দেখতে পায় যে হাঁটাহাঁটি করতেছে, হাঁটাচলা করতেছে সে অনেক। এরকম দেখার পর পরিবারেরকে বললো যে এরকম আমি দেখতে পাইছি তাকে। তো সেটা সবাই মনে করলো যে এটা মনের ভ্রান্তি, ভুল ভ্রান্তি ভাবলো। তো সে তারপর হলো কি, এরকম পরের দিন আবার রাত্রে এরকম দেখতে পায় রাসেল ভাই। দেখতে পাওয়ার পরে সবাই এরকম 2 দিনই পর এরকম বলতেছে যে না, এরকম সমস্যা না, এটা তোমার মনের ভুল, তুমি মনের ভুলে এরকম দেখতেছ। তো রাসেল ভাই, তারপর যেটা হয় কি, তারপর এরকম 2-3 দিনের দিন আবার তার যে ছোট ভাই, আমার যে খালু, তার ছোট ভাই ছিল একটা। তো সে দেখতে পায় যে তার ভাই এরকম হাঁটা চলা করতেছে রাস্তার ভিতরে, ওই সামনে মাঠের ভিতরে হাঁটা চলা করতেছে এবং
খুব লাফালাফি করতেছে রাসেল ভাই। তো রাসেল ভাই তারপরে সে বাসায় আইসা তারপর বলে, তারপরে জিনিসটাকে অনেক গুরুত্ব দেয় রাসেল ভাই, বাসার সবাই, পরিবারের সবাই। তো পরের দিন এরকম পুরা গ্রামে ছড়ায় যায়, গ্রামের সবাই আতঙ্কে ভয়ের ভিতরে আছে রাসেল ভাই কি নাকি। তো পরের দিন সন্ধ্যার দিকে রাসেল ভাই নাকি দুইজন হুজুর এনেছে, হুজুরাই না এরকম দেখাইতেছে যে কি কি সমস্যা। তো হুজুররা বললো রাসেল ভাই বাড়ি বান্ধানো না, এই বান্ধানোর লাগে সমস্যা হয়েছে, এবং রাসেল ভাই বলছে যে অমাবস্যার রাতে মারা গেছে, তো এই জন্য একটু সমস্যা হইতেছে রাসেল ভাই। তো তারপরে তারা করলো কি বাড়িটা আটকানো আর কি, এক কথায় চারোদিকটা বাড়ির ভিতরে চারোদিকটা আটকে দিছে, বান্ধে দিছে এক কথায়। বাইন্ধে দেওয়ার পরে রাসেল ভাই এরকম তারপর আস্তে আস্তে রাসেল ভাই পরিস্থিতি সবকিছুই ঠিক হয়ে যায় আস্তে আস্তে। আরো কয়েকটা তাবিজ টাবিজ দিছে, এগুলো সাথে রাখার জন্য বলছে রাসেল ভাই। তো আমি এই পর্যন্ত এই ঘটনাটি রাসেল ভাই, এবং এটি সত্য ঘটনা রাসেল ভাই। যদি ভালো লাগে থাকে আপনি এটাকে শেয়ার করবেন। ধন্যবাদ।